আমার 18তম জন্মদিনের দিন আমার দুই বড় বোন 7 বছরের এক ছেলেকে বাড়িতে নিয়ে আসে। সেই ছেলেটির জন্য আমার বড় বোন আমাকে চড় মারে, আর মেজ বোন আমাকে বলে আর কখনো যেন এই বাড়িতে পা না রাখি। আমি আর একটি কথাও বলিনি। আমি শুধু আমার মালপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। তারা ভেবেছিল আমি কেবল জেদ ধরে কয়েকদিনের জন্য চলে যাচ্ছি, হয়তো অল্প কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। তাই তারা ছেলেটিকে নিয়ে বিদেশে ঘুরতে গেল, নরওয়েতে নর্দার্ন লাইটস দেখতে, যে জায়গাটিতে আমি সবচেয়ে বেশি যেতে চেয়েছিলাম। অনেক দিন পর তারা জানতে পারল যে আমি একটি 10 বছরের গোপন মেডিকেল গবেষণা প্রকল্পে যোগ দিয়েছি। সেদিন রাতে তারা পুরোপুরি ভেঙে পড়েছিল। যেদিন আমি আমার ওয়ান ওয়ে প্লেনের টিকিট বুক করলাম, সেটা ছিল লণ্ঠন উৎসবের দিন। আমার মেন্টর আমাকে গবেষণাগার থেকে উষ্ণ বিদায় জানালেন, মনে করিয়ে দিলেন যে 7 দিন পর আমি চলে যাব এবং বললেন যাদের ছেড়ে আসতে কষ্ট হচ্ছে তাদের কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিতে। আমি রাস্তার মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। শেষমেশ আমি আমার ফোন বের করলাম এবং আমার মেজ বোন র্যাচেলকে কল করলাম। সবকিছুর পরও আমরা 20 বছরেরও বেশি সময় ধরে ভাইবোন। আমাদের সম্পর্কের অবনতি যে পর্যায়েই যাক না কেন, অন্তত শেষ একটা বেলা তো আমরা একসাথে খেতে পারি। কিন্তু সে বারবার কল কেটে দিতে লাগল এবং একসময় ফোনটি পুরোপুরি বন্ধ করে দিল। নিজের অহংকার বিসর্জন দিয়ে আমি আমার বড় বোন ভিক্টোরিয়াকে ডায়াল করলাম। অনেক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক অপেক্ষার পর সে ফোন তুলল, যেন আমাকে অনুগ্রহ করছে, কারণ সে হয়তো ধৈর্য হারিয়ে ফেলছিল। আমি স্বভাববশত দ্রুত কথা বলে ফেললাম, আজ লণ্ঠন উৎসব, তোমরা কি বাড়ি আসবে? আমরা কি একসাথে রাতের খাবার খেতে পারি? মনে পড়ল যে আয়া ছুটিতে বাড়ি গেছে। আমি সতর্কভাবে আরও একটা বাক্য যোগ করলাম, আমি মিষ্টি পিঠা বা ভাপা পুলি তৈরি করব। আমি স্ট্রবেরি পুর দিয়ে বানাবো। লিও ওটা পছন্দ করে। লিও সেই ছোট ছেলেটি যাকে আমার দুই বোন দত্তক নিয়েছিল। ফোনের ওপাশ থেকে তার সুর ছিল ঠান্ডা এবং বিরক্ত। লিও, তোর কারণে এখনো হাসপাতাল থেকে ছাড়া পায়নি। উৎসব উদযাপনের কথা বলার সাহস তোর হয় কি করে? আমি তার কণ্ঠের ঘৃণা না শোনার ভান করলাম। তাহলে আমি কি সেগুলো রান্না করে হাসপাতালে নিয়ে আসতে পারি, যাতে আমরা একসাথে খেতে পারি? আমি এর আগে কখনো নিজেকে এতটা ছোট করিনি। লিও আসার পর থেকেই ভিক্টোরিয়া এবং র্যাচেলের সাথে আমার বছরের পর বছর ধরে ঝগড়া চলছিল। আমাদের সবচেয়ে খারাপ ঝগড়ার সময়ও আমি কখনো পিছু হটতে রাজি ছিলাম না। কিন্তু এবার এটি ছিল শেষ বিদায়। কেউ জানত না আমাদের আবার কবে দেখা হবে বা আদৌ আর দেখা হবে কিনা। সে আমার কথার উত্তর দেওয়া বন্ধ করে দিল। দীর্ঘ নীরবতার পর লিওরও শিশুসুলভ নরম কণ্ঠস্বর অচলাবস্থা ভেঙে দিল, বড় ভাইয়ের স্ট্রবেরি রাইস বলগুলো খুব সুস্বাদু। আমি সাথে সাথে বললাম, তাহলে আমি ওগুলো বানিয়ে এখনই নিয়ে আসছি। সে আবার কথা বলে মানা করে দেবে এই ভয়ে আমি তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিলাম। কল শেষ করার পর কনকনে ঠান্ডা বাতাসে আমার চোখ জ্বালা করে উঠল। বাড়ির ফেরার পথে উপকরণ কিনে দ্রুত খাবার তৈরি করে পাত্রে ভরে হাসপাতালে ছুটলাম। হাসপাতালের ঘরে একটা ছোট খাবার টেবিল ছিল, যেখানে গাদাগাদি করে বসলে বড়জোর 3 জন বসতে পারত। ভিক্টোরিয়া কিছু বলার আগেই আমার দিকে তাকালো। আমি ততক্ষণে আমার ছোট বাটিটা নিয়ে মেঝে থেকে সিলিং পর্যন্ত বিস্তৃত জানালার কাছে একা খেতে চলে গেছি। চোখের কোণ দিয়ে দেখলাম সে মুহূর্তের জন্য জমে গেল, কিন্তু সেটা ছিল বিস্ময়ের এক ক্ষণস্থায়ী ঝলক। খুব দ্রুতই সে লিউকে স্যুপ খাওয়ানো আর চামচ এগিয়ে দেওয়ার কাজে ফিরে গেল। ঘরের বিছানার পাশে র্যাচেল একটা বালিশ নিয়ে লিওরও পিঠের পেছনে গুজে দিল। লিও ছোট এবং মিষ্টি খুব ভালোবাসে। একের পর এক স্ট্রবেরি রাইস বল মুখে পুড়তে লাগল সে। খুব দ্রুত খাওয়ার কারণে সে হালকা কাশতে শুরু করল। আমি না তাকিয়ে পারলাম না। দেখলাম র্যাচেল সাথে সাথে তার পিঠ চাপড়ে দিচ্ছে আর ভিক্টোরিয়া দ্রুত উঠে তাকে এক গ্লাস গরম জল দিতে গেল। তারা খুব কোমল কণ্ঠে ভান করে তাকে বকছিল, ধীরে ধীরে খাও, তোমার থেকে কে কেড়ে নিচ্ছে? দৃশ্যটা খুবই পরিচিত ছিল। শুধু লিও যেখানে এখন বসে আছে, সেখানে একসময় আমি বসতাম। আমি এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, চোখ ফেরাতে ভুলে গিয়েছিলাম, যতক্ষণ না ভিক্টোরিয়া জল দিয়ে আমার দৃষ্টি অনুভব করে আমার দিকে তাকালো। এক মুহূর্ত আগে তার চোখ ছিল কোমল উদ্বেগে পূর্ণ। পরের মুহূর্তেই আমার সাথে চোখাচোখি হতেই তা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সত্যি বলতে এটা খুব কষ্ট দিয়েছিল। আমি দ্রুত মাথা নিচু করে চুপচাপ রাইস বলগুলো মুখে পুড়তে লাগলাম। খাবারের পুর গলায় আটকে গিয়ে আমাকে অসংযতভাবে কাশিতে বাধ্য করল। ভিক্টোরিয়া উদাসীনভাবে জিজ্ঞেস করল, তোমার জন্যও কি এক গ্লাস জল দেব? আমার বুকটা হঠাৎ শক্ত হয়ে এলো, আর আমি জোর করে আমার কাশির বেগ চেপে ধরলাম। আমার পাশে ঘরটা দ্রুতই তাদের 3 জনের উষ্ণ ছন্দময় পরিবেশে ফিরে গেল। লিও খুশি মনে খেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, গত সপ্তাহে চাইনিজ ক্লাসে আমরা আরোরা সম্পর্কে পড়েছি। শুনেছি শীতকালে নরওয়েতে ওটা দেখা যায়। আমি বড় হলে আমিও ওটা দেখতে যাব। ভিক্টোরিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিল। বড় হওয়ার অপেক্ষা কেন করছো? কিছু বাড়তি কাপড় গুছিয়ে নিলেই আমরা এই বছরই ওটা দেখতে যেতে পারি। র্যাচেলও তাতে সায় দিল। এই তো বছরের শেষ সময়। দিদি আর আমার ছুটি আছে, তাই তোমাকে নিয়ে যাওয়া আমাদের সবার জন্যই দারুণ একটা সফর হবে। আমার হাত সামান্য কাঁপছিল, প্রায় ভাতের দলাগুলো মেঝেতে পড়েই যাচ্ছিল। তারা বেশ আনন্দের সাথে কথা বলছিল,
আধা ঘন্টারও কম সময় তারা সফরের বিমানের টিকিট বুকও করে ফেলল। লিও আনন্দে চিৎকার করে উঠল, এতই উত্তেজিত ছিল যে সে সোজা ভিক্টোরিয়া আর র্যাচেলের কোলে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ আমার কথা মনে পড়ায় সে মাথা কাত করে জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি আমাদের সাথে যাবে? আমার চলে যাওয়ার কথা ভেবে আর ভিক্টোরিয়া ও র্যাচেলকে বিষয়টা জানানো উচিত মনে করে আমি সুযোগ বুঝে না বলে দিলাম। কয়েকদিনের মধ্যেই আমাকে প্রফেসর দেংয়ের সাথে অনেক দূরে যেতে হবে। ভিক্টোরিয়া অধৈর্য হয়ে আমার কথা থামিয়ে দিল। আমাদের এসব বলার দরকার নেই। আমার ফেরার সময় অনেক দেরিতে হতে পারে। এই কথাটা মুখ পর্যন্ত এলেও শেষমেশ গিলে ফেললাম। ভিক্টোরিয়া কিছু একটা মনে করে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। লিও কাল হাসপাতাল থেকে ছাড়া পাবে। তোমার কারণে সে আঘাত পেয়েছিল, তাই বাইরে থাকাটা তার জন্য সুবিধাজনক নয়। আমি ভাবছি বাড়ির কাজের লোক দিয়ে একটা গেস্ট রুম গুছিয়ে রাখব। সে শেষ করার আগেই আমি নিজে থেকেই কথা বলে উঠলাম, আমি মাস্টার বেডরুমটা খালি করে দিচ্ছি ওর থাকার জন্য। ভিক্টোরিয়া হঠাৎ কথা বলা থামিয়ে দিল। মনে হলো সে ভুল শুনেছে। এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তার চোখে স্পষ্ট অবিশ্বাস। কি? কিছুক্ষণ অবাক হয়ে থাকার পর র্যাচেলও ভ্রু কুচকাল, সম্ভবত ভাবল আমি রাগের মাথায় বলছি। ওর গলায় বিরক্তির ছাপ ছিল। তোমার এভাবে অভিনয় করার দরকার নেই। আমরা জানি তুমি কতটা সংকীর্ণ মনা। লিও সুস্থ হয়ে গেলে সে আবার বাইরে চলে যেতে পারবে। আমি ওদের দিকে তাকালাম। সিরিয়াসলি বলছি, ওর এখানে চলে আসতে কোনো সমস্যা নেই। সে এখনো ছোট, তার দেখাশোনা করার জন্য লোক প্রয়োজন। তোমাদের দুজনকে বারবার আসা যাওয়া করাটাও ঝামেলার। তাছাড়া গত কয়েক বছর আমি তো বাড়িতে তেমন একটা থাকিনি। মাস্টার বেডরুমটা ওর জন্যই বেশি মানানসই। এক বিকট শব্দে ভিক্টোরিয়া ওর হাতের খাবারের কন্টেইনারটা কফি টেবিলের ওপর আছাড় দিল। হঠাৎ ওই শব্দে আমার গলা বন্ধ হয়ে গেল। ওর মুখটা গম্ভীর ছিল, সম্ভবত এখনও ভাবছে আমি শুধু অভিনয় করছি। পেট ভরে খাওয়ার পর লিও হাই তুলল এবং র্যাচেল যখন টেবিল পরিষ্কার করছিল তখন সে ভিক্টোরিয়াকে একটি গল্পের বই পড়ে শোনাতে বলল। ভিক্টোরিয়া লিওকে হাসপাতালের বিছানায় শুতে সাহায্য করল, গল্পের বইটি নিল এবং তাকে পড়ে শোনানোর জন্য বিছানার পাশে বসল। গত কয়েক বছরের অগণিত বারের মতো আমি আবারও সেই অস্বস্তিকর, অপ্রয়োজনীয় বহিরাগত হয়ে রইলাম। আমি উঠে দাঁড়ালাম এবং চেয়ার থেকে আমার বেগটি তুলে নিলাম। কথা বলার সময় আমার গলা কিছুটা ব্যথা করল। আমি যাচ্ছি। কেউ কোনো উত্তর দিল না। র্যাচেল শান্তভাবে খাবার টেবিল মুছছিল, আর ভিক্টোরিয়া মৃদু ও কোমল স্বরে গল্পের বইটি পড়ে শোনাচ্ছিল। আমি হাসপাতালের দরজার দিকে হেঁটে গেলাম। ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ বইয়ের ওপর নিবন্ধ ছিল। মাথা নিচু থাকায় আমি তার মুখ দেখতে পেলাম না, এমনকি তার অভিব্যক্তিও বুঝতে পারলাম না। হাসপাতালের রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষ যে শব্দটি শুনলাম তা ছিল তার উচ্চস্বরে পড়ে শোনানোর আওয়াজ। আর এভাবেই রাজপুত্রকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো। হঠাৎ আমার মনে পড়ে গেল কত বছর আগে আমাদের বাবা মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যারা আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা গিয়েছিলেন। ভিক্টোরিয়া রক্তবর্ণ চোখে আমাকে জড়িয়ে ধরেছিল এবং ঠিক সেই একই কোমল স্বরে কাপা কাপা গলায় আমাকে আশ্বস্ত করেছিল যে বড় বোন এবং মেজ বোন এখনও আছে, এবং যতদিন তার বোনেরা আছে ইথানের সবসময় একটি ঘর থাকবে। মিথ্যাবাদী! হঠাৎ আমার নাক প্রচণ্ড জ্বলে উঠল। আমি সারা রাত জেগে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম এবং সোজা গবেষণাগারে গিয়ে বাকি কাজ শেষ করলাম। আর মাত্র 7 দিন বাকি ছিল। এই 7 দিনে এই শহরে আমার পড়াশোনা বা ব্যক্তিগত জীবন সম্পর্কিত সবকিছু পুরোপুরি গুছিয়ে ফেলতে হতো। প্রায় সারা রাত কাজ করার পর পরদিন সকালে অল্প একটু ঘুমিয়ে আমি বাড়ি ফিরে এলাম। লিওর জন্য প্রধান শোবার ঘরটি খালি করার প্রয়োজন ছিল। পরিচারিকা যখন অতিথি কক্ষে আমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল সে আমার হয়ে ক্ষোভ প্রকাশ করল। বাড়ির মালিক কিভাবে অতিথি কক্ষে থাকতে পারেন যখন একজন বহিরাগত প্রধান শোবার ঘরে থাকে? আমি আমার বই এবং কাপড় সুটকেসে ভরে মৃদু স্বরে উত্তর দিলাম, ঠিক আছে, আমি এমনিতেও এখানে আর বেশি দিন থাকব না। উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ আমার পেছনে গভীর সন্দেহে ভরা একটি কণ্ঠস্বর শোনা গেল। তুমি কোথায় যাওয়ার পরিকল্পনা করছো? আমি ফিরে তাকালাম এবং দেখলাম ভিক্টোরিয়া আমার পেছনে দাঁড়িয়ে আছে, যদিও সে কখন এসেছে তা আমি খেয়াল করিনি। তার মুখ ছিল শীতল, তার দৃষ্টি আমার সদ্য গোছানো সুটকেসের ওপর পড়ল। র্যাচেল শোবার ঘরের দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সেও আমার দিকে একই শীতল দৃষ্টিতে তাকিয়েছিল। লিও, যে তাদের পিছু পিছু ভেতরে এসেছিল, সে লুকিয়ে আমার সুটকেসের দিকে তাকাচ্ছিল। সবশেষে সে তো এখনও ছোটই। তার চোখের সূক্ষ্ম উত্তেজনা সে কিছুতেই লুকাতে পারছিল না। এক মুহূর্তের জন্য আমার ইচ্ছে হয়েছিল তাদের সত্যিটা বলে দিই, কিন্তু তখনই ভিক্টোরিয়ার সেই বিরক্তির কথাগুলো মনে পড়ে গেল। এসব বিষয় নিয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই। হঠাৎ আমার আর কিছু বলার সাহস হারিয়ে ফেললাম। এতে করে যেদিন আমি সত্যিই চলে যাব, অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারব যে তারা আসলে জানত না, তারা যে পরোয়া করত না এমনটা নয়। আমি আমার হাতগুলো জ্যাকেটের পকেটে গুজে আঙুলের গাঁটগুলো ব্যথা না হওয়া পর্যন্ত শক্ত করে চেপে ধরলাম এবং নির্বিকার ভাব নিয়ে বললাম, আমি শুধু আমার জিনিসপত্র অন্য ঘরে সরিয়ে নিচ্ছি। আমরা তো মাস্টার বেডরুমটা লিওকে দেওয়ার ব্যাপারে একমত হয়েছিলাম। ভিক্টোরিয়ার অভিব্যক্তি কিছুটা নরম হলেও
তার কণ্ঠস্বর শীঘ্রই আবার ভারী হয়ে উঠল। লিও এই ঘরে থাকবে না। তুমি ওকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর মাত্র কয়েক দিনই হয়েছে। তুমি কি সত্যিই ভাবো আমরা নিরাপদ বোধ করব তোমার সাথে একই ছাদের নিচে ওকে থাকতে দিলে? আমি সহজাতভাবেই উত্তর দিলাম, তাহলে আমি স্কুলের ডর্মে চলে যাব। ভিক্টোরিয়ার মুখ, যা সবেমাত্র একটু নরম হয়েছিল, তা আবার পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আমি আসলে তাকে পাল্টা উত্তর দিতে চাইনি। আমি শুধু চলে যাওয়ার আগে তাদের জন্য পরিস্থিতি জটিল করতে চাইনি। লিও নিরপরাধ হওয়ার ভান করল। এটা তোমার ঘর, ইথান। আমার এখানে থাকা উচিত নয়। আমি নিচু স্বরে বললাম, চিন্তা করো না, আমি একবার চলে গেলে আর ফিরে আসব না। লিও সাথে সাথে হাসিতে মুখ ভরিয়ে ফেলার উপক্রম করল, কিন্তু বুঝতে পারল যে সে নিজেকে ফাঁসিয়ে ফেলছে। সে দ্রুত মাথা নিচু করল, অপরাধী হওয়ার ভান করে। ভিক্টোরিয়া রাগান্বিত হয়ে চিৎকার করে উঠল, তুমি কাকে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছ? রেচেলও বিদ্রুপের হাসি হাসল। যদি তুমি চলে যেতে চাও তবে চলে যাও। কেউ তোমাকে থাকার জন্য ভিক্ষা চাইবে বলে মনে করো না। আমি আরেকটি কথাও বললাম না। আমি আমার বাকি মালপত্র গোছানো শেষ করলাম। 20 বছরেরও বেশি সময় এই বাড়িতে থাকার ফলে অনেক কিছুই পেছনে ফেলে আসতে হলো। সবকিছু নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি শুধু প্রয়োজনীয় জিনিসপত্র এবং আমার বাবা মা মারা যাওয়ার আগে রেখে যাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসগুলো নিলাম। 2টি বড় সুটকেস ভরে ফেললাম। আমি সুটকেসগুলো দরজার বাইরে ঠেলে নিয়ে যাওয়ার সময় ভিক্টোরিয়ার রাগান্বিত কণ্ঠস্বর আমার কানে প্রতিধ্বনিত হল, যদি তোমার মেরুদণ্ড থাকে তবে আর কখনো ফিরে এসো না। আমি অনেক কষ্টে ভারী সুটকেসগুলো সিঁড়ি দিয়ে নিচে নামালাম। আর আমি যখন সদর দরজা দিয়ে বাইরে পা রাখলাম, ভিক্টোরিয়ার রাগান্বিত এবং ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর পেছনে থেকে ভেসে এল, এত বছর ধরে নাটক করার পর এটা আসলে সবাইকে একটু শান্তি দিচ্ছে। 3 দিনের মধ্যে যেন আবার হামাগুড়ি দিয়ে বাড়িতে ফিরে এসো না। আমি একটা ছাতা খুঁজতে চেয়েছিলাম, কিন্তু সেই কথা শুনে আমার গলা ধরে এল আর আমি সোজা অঝোর বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা ছিল ভীষণ তীব্র, মুহূর্তের মধ্যেই আমাকে হাড় পর্যন্ত ভিজিয়ে দিল। সামনের উঠোন ছেড়ে বেরোতেই বৃষ্টির জল আমার দৃষ্টি ঝাপসা করে দিল। আমার পেছনে ভিক্টোরিয়ার উচ্চকণ্ঠ শোনা যাচ্ছিল, আজ থেকে যে ওর জন্য দরজা খোলার সাহস করবে সে ওর সাথেই নরকে যাক। আমার চোখ এত জ্বালা করছিল যে আমি সেগুলো খোলা রাখতে পারছিলাম না। আর মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি এটা বৃষ্টির জল নাকি চোখের জল। আমার ভেজা জ্যাকেটের হাতা থেকে একটা লাল দাগ বেরিয়ে আসছিল। সম্ভবত আমার হাতের শুকিয়ে যাওয়া ক্ষতটা আবার ছিঁড়ে গেছে। যখন আমি একটু আগে ভারী সুটকেসগুলো নিচে নামাচ্ছিলাম, তখন কোনো ব্যথা অনুভব করিনি, শুধু পুরো শরীরে একটা অসাড়তা ছিল। আমি আমার সুটকেসগুলো টেনে আবাসিক এলাকার প্রস্থান পথের দিকে নিয়ে গেলাম। আমি জানি না এই সময় বিশ্ববিদ্যালয়ের ডর্মগুলো তালাবদ্ধ থাকে কিনা। সত্যি বলতে আমি জানতামই না আমি কোথায় যাচ্ছি। লিও আমার পিছু পিছু দৌড়ে এল, তার কান্নামাখা গলায় চিৎকার করে বলল, ইথান, ইথান। তার পেছনেই ভিক্টোরিয়ার ব্যস্ত কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল, তোমার শরীরের অবস্থা কেমন তুমি জানো না? বৃষ্টিতে ঠান্ডা লেগে গেলে কি হবে? এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম সে হয়তো আমাকেই ডাকছে। সেই ক্ষণিকের আচ্ছন্নতায় আমি তার পরের কথাগুলো অস্পষ্টভাবে শুনতে পেলাম। রেচেল আয়াকে বলল লিওর জন্য আদা চা বানাতে। আমার ঠোঁটের কোণ কেঁপে উঠল। আমি হাসতে চেয়েছিলাম, কিন্তু হাসি এল না। হয়তো কারণ আমি গতকাল সারারাত জেগেছিলাম এবং আজ সকালে জিনিসপত্র গোছাতে তাড়াহুড়ো করে ফিরেছিলাম। তার ওপর এই প্রবল বৃষ্টি, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। ঠিক যখন আমার শরীরটা ভেঙে পড়ার উপক্রম, তখনই একটা শক্ত হাত আমাকে ধরে ফেলল আর মাথার ওপর বৃষ্টির ঝাপটা হঠাৎ থেমে গেল। আমি অনেক কষ্টে চোখ তুলে তাকালাম। অনেকক্ষণ পর চিনতে পারলাম ওটা মাগুমি, আমার বিভাগের এক সিনিয়র। তার গাড়িটা এই ভারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। কোনো না শোনার পাত্রী না হয়ে সে আমার হাত থেকে সুটকেসগুলো নিয়ে গাড়ির ডিকিতে ভরে দিল। ভিক্টোরিয়া আমার পেছনে দাঁড়িয়ে ব্যঙ্গ করল, এত নিশ্চিতভাবে চলে যেতে দেখে। বোঝা গেল তোমার আড়ালে এত বড় একজন পৃষ্ঠপোষক ছিল। সে ইচ্ছা করেই আমার পিছু নিয়েছিল শুধু আমার এই করুণ অবস্থা দেখে উপহাস করার জন্য। মামি আমার বিধ্বস্ত ও করুণ অবস্থা দেখছিল। আমার হয়ে কথা বলার সময় তার কণ্ঠস্বর রাগে ফেটে পড়ছিল। তুমি কেন ওদের মতো বোনদের এখনো স্বীকার করো? যাই হোক, আমি তো কয়েকদিনের মধ্যেই চলে যাচ্ছি। আমি আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে তাকে থামিয়ে দিলাম। মিউমি। কিন্তু মিউমি ততক্ষণে সব শুনে ফেলেছে। সে গাড়ির দরজা টেনে খুলল এবং আমাকে জোর করে গাড়ির ভেতর ঠেলে দিল। চোখের কোণ দিয়ে দেখলাম ভিক্টোরিয়ার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। মিউমি, এসবের মানে কি? মেগুমির মুখটা ঘৃণা আর তাচ্ছিল্যে ভরে উঠল। মানে কি? কয়েকদিন পরেই কি জানতে পারবে না? আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। ভিক্টোরিয়া পাথর হয়ে দাঁড়িয়ে রইল, অনেকক্ষণ হতভম্ব হয়ে রইল। গাড়ি ছেড়ে দেওয়ার আগমুহূর্তে সে ছুটে এসে আমার পাশের দরজা খোলার চেষ্টা করল। মিউমি ততক্ষণে গাড়িতে উঠে সব দরজা লক করে দিয়েছে। গাড়ির জানালা আর বৃষ্টির আড়াল দিয়ে আমি কেবল ভিক্টোরিয়ার ঠোঁটের নড়াচড়া অস্পষ্টভাবে বুঝতে পারলাম। ইথান, গাড়ি থেকে নামো। তার অভিব্যক্তি ছিল অত্যন্ত রাগী, তবুও এর মধ্যে অন্য কোনো অদ্ভুত আবেগ মিশ্রিত ছিল। আমি তা বুঝতে পারছিলাম না, শুধু জানতাম যে আজ থেকে আমার চলে যাওয়াটা তার বা র্যাচেলের কাছে কোনো বিষয়ই না। আমি চোখ বন্ধ করলাম আর তার দিকে তাকাতে চাইলাম না। গাড়িটি যখন চলে গেল,
রিয়ারভিউ মিররে দেখলাম ভিক্টোরিয়া তখনও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মেগুমি তখনও রাগে তাদের গালমন্দ করছিল। তুমি আহত, অথচ তারা তোমাকে মুষলধারে বৃষ্টির মধ্যে বের করে দিল। আমি সত্যিই বুঝি না তুমি কেন ফিরে গিয়ে সেই অপমান সইলে। আমি মাথা ঘুরিয়ে জানালার বাইরে বৃষ্টির দিকে তাকালাম। অনেকক্ষণ চুপ থাকার পর আমি মৃদু স্বরে বললাম, তারা একসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করত। মিউমি বিশ্বাস করল না। সে আমার সাথে বিশ্ববিদ্যালয়ের পর পরিচিত হয়েছে, তাই ভিক্টোরিয়া আর র্যাচেলকে আমার সাথে ভালো ব্যবহার করতে সে কখনো দেখেনি। আমার চোখ ঝাপসা হয়ে এলে আমি আরও একবার গুরুত্বের সাথে বললাম, সত্যিই তারা একসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করত। যতদূর মনে পড়ে, ছোটবেলা থেকেই আমার বাবা মা বাড়িতে খুব একটা থাকতেন না। তারা তাদের পুরো জীবন ফার্মাসিউটিক্যাল গবেষণা আর চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষার জন্য উৎসর্গ করেছিলেন। প্রায়ই 6 মাস বা 1 বছরের জন্য বাইরে থাকতেন। ছোটবেলা থেকে আমাকে যারা বড় করেছে, আয়া ছাড়া, তারা হলো আমার 2 বড় বোন, যারা আমার চেয়ে 8 বছরের বড় ছিল যখন আমি সবে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি। শিক্ষক নতুন শিক্ষার্থীদের জন্য অভিভাবক সভার ঘোষণা দিলেন। আমার বাবা মা তখন 1000 মাইল দূরে, তাই আমি বাড়ি ফিরে কম্বলের নিচে লুকিয়ে কষ্টে কাঁদতে লাগলাম। 14 বছর বয়সী ভিক্টোরিয়া গভীর রাতে আমার ঘরে এসে দেখল আমি কম্বল সরিয়ে ফেলেছি কিনা। সে যখন কম্বলটি সরালো, তখন আমার কান্না ভেজা মুখটি দেখতে পেল। সে আমাদের মায়ের মতো আমাকে জড়িয়ে ধরল, আমার চোখের জল মুছে দিল এবং শান্ত করতে পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছে ইথান, বড় বোন তোর অভিভাবক সভায় যাবে। উদ্ধৃতি চিহ্ন। মা বাবা ব্যস্ত, কিন্তু বড় বোন কখনোই খুব বেশি ব্যস্ত থাকে না। পরদিন সে নিজের ক্লাস কামাই করে আমার অভিভাবক সভায় গেল এবং আমার শিক্ষকের কাছে বকুনি খেল। নিজের হাই স্কুলে ফেরার পর ক্লাসের শিক্ষক তাকে ডেকে পতাকাদণ্ডের নিচে দাঁড় করিয়ে দিলেন এবং সারাদিন শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকতে বাধ্য করলেন। স্কুল ছুটির পর তাকে নিতে আসতে না দেখে আমি পাশের স্কুলে তাকে খুঁজতে গেলাম এবং দেখলাম সে তখনও প্রখর রোদে পতাকাদণ্ডের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ভয় হচ্ছিল যে তার হিট স্ট্রোক হবে। দুশ্চিন্তায় আমার চোখ লাল হয়ে গেল। সে প্ল্যাটফর্ম থেকে দৌড়ে নেমে এল এবং আমাকে সান্ত্বনা দিতে দিতে দুষ্টুমিভরা হাসি হাসল। এটা কোনো বড় ব্যাপার না, রোদটা বেশ উষ্ণ, বড় বোনের রোদে গা ভাসাতে ভালোই লাগে। উদ্ধৃতি চিহ্ন। আমরা রাস্তার খাবার খেলাম এবং চাঁদের আলোয় হেঁটে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখলাম আয়া ছুটি নিয়ে চলে গেছে। র্যাচেল আগেই গরম খাবার তৈরি করে রেখেছিল। দরজা খুলতেই খাবারের গন্ধে পুরো ঘর ভরে গেল। মেয়েটি রান্নাঘরে থালা বাসন গোছাচ্ছিল, মাথা বাড়িয়ে আমাকে হাত ধুয়ে খেতে বলল। ছোটবেলা থেকেই র্যাচেল শান্ত স্বভাবের ছিল, তবে খুব যত্নশীল ও খুঁটিনাটি খেয়াল রাখত। আমি যখন খেলার সময় হাত ছিলে ফেলতাম এবং কাউকে কিছু না বলে লুকিয়ে বাড়ি ফিরতাম, সে চুপচাপ এসে আমার হাতা গুটিয়ে আয়োডিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিত। কাজ শেষ হলে সে আমার অপরাধী ও অস্বস্তিকর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইত, ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত বুলিয়ে দিত আর পরেরবার সাবধানে থাকতে বলত। আমার শৈশবে আমি খুব চঞ্চল ও দুরন্ত ছিলাম, তাই কখনোই ভদ্র হতে শিখিনি। তাই সে বারবার আমার ক্ষত ড্রেসিং করত আর দীর্ঘশ্বাস ফেলে আমার ভীত চোখের দিকে তাকিয়ে বলত পরেরবার সাবধানে থাকতে। যেসব বছর বাবা মা খুব একটা বাড়িতে থাকতেন না, তখন তারা মা ও বোনের মতো করে আমাকে বড় করেছেন, যতক্ষণ না 12 বছর বয়সে আমি টিভিতে নর্দার্ন লাইটস দেখলাম। ভিক্টোরিয়া আমাকে নতুন বছরে ওটা দেখাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং র্যাচেল আমাদের 3 জনের জন্য বিমানের টিকিটও বুক করেছিল। কিন্তু ঠিক তার পরের দিনই আমাদের বাবা মা হঠাৎ মারা গেলেন। দুর্ঘটনার আগে আমার বাবা মা হার্টের একটি ওষুধ তৈরি করছিলেন যা প্রায় শেষ পর্যায়ে ছিল এবং স্বল্প মূল্যে বাজারে আসার কথা ছিল। খবরটি ফাঁস হয়ে যাওয়ায় তা প্রতিদ্বন্দ্বী ওষুধ কোম্পানিগুলোর রোষানলে পড়ে। ভোরের দিকে কোনো এক দুষ্কৃতকারী গবেষণাগারে আগুন লাগিয়ে দেয়। ঘটনার দিনটি ছিল বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের প্রথম দিন। নতুন বছরের আগেই হার্টের রোগীদের কাছে স্বল্পমূল্যের ওষুধটি পৌঁছে দেওয়ার জন্য আমার বাবা মা গবেষণাগারে সারারাত জেগে কাজ করছিলেন। ভিক্টোরিয়া, র্যাচেল এবং আমি খবর পেয়ে যখন সেখানে পৌঁছলাম, তখন শুধু 2টি ঝলসানো মরদেহ দেখতে পেলাম। বাবা মায়ের সাথে এটাই ছিল আমার শেষ স্মৃতি। এমনকি আজও তাদের আসল মুখাবয়ব কেমন ছিল তা মনে করা আমার জন্য কঠিন, কারণ সেই ভয়াবহ আগুনে তাদের চেহারার স্মৃতিও পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে আমার বাবা মায়ের একজন শিক্ষার্থীও ছিলেন, 20 বছর বয়সী এক তরুণী। তিনি ছিলেন একজন দয়ালু তরুণী। দুর্ঘটনার সময় তার সন্তানের বয়স ছিল 1 বছরের কম, আর তার স্বামী আগেই মারা গিয়েছিলেন। তার ঝলসানো হাতে তখনও শক্ত করে ধরা ছিল একটি মাদুলি, যাতে ছেলেটির নাম খোদাই করা ছিল। ভিক্টোরিয়া এবং র্যাচেল 6 বছর অক্লান্ত পরিশ্রম করে অবশেষে এতিমখানা থেকে সেই শিশুটিকে খুঁজে বের করে। ভাগ্য সবসময়ই অদ্ভুত সব কাকতালীয় ঘটনায় পূর্ণ। 7 বছর বয়সী লিউকে ছুটির দিনে বাড়িতে আনার 6 মাস পর আমি বন্ধুদের সাথে রাস্তার ধারের এক দোকানে খেতে গিয়েছিলাম। তখনই মদ্যপ এতিমখানার পরিচালকের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো শুনতে পাই। আমি জানতে পারি যে আসল লিও 3 বছর বয়সেই হার্টের অসুখে এতিমখানায় মারা গিয়েছিল। যে লিওকে পাঠানো হয়েছিল সে আসলে লিভারের অসুখে আক্রান্ত এক অনাথ শিশু,
যার চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। তার জন্য মায়া হচ্ছিল। পরিচালক তাকে মৃত লিওর জায়গায় বসিয়েছিল যাতে আমার বোনেরা তার চিকিৎসার খরচ বহন করে। আমি যখন বাড়িতে ছুটলাম তখন দেখলাম লিও আবারও আমার জিনিসপত্র ভাঙছে। সেটা আমার বাবা মা বেঁচে থাকাকালীন সময়ের ছিল। তখন আমাদের 5 জনের পারিবারিক বাধাই করা ছবিটা মেঝেতে পড়ে ভেঙে গিয়েছিল। কাচের ফ্রেমটা আগের বহুবারের মতো এবারও টুকরো টুকরো হয়ে গিয়েছিল। লিও নিচু হয়ে সেটা তুলতে গিয়ে তার আঁচড় লাগা হাতটি দেখিয়ে ভিক্টোরিয়ার কাছে করুণভাবে আদর চাচ্ছিল। রাগের মাথায় আমি এগিয়ে গিয়ে তাকে টেনে সরিয়ে দিলাম এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে বললাম, বেরিয়ে যা। প্রথমবারের মতো ভিক্টোরিয়া আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। এমনকি সবসময় শান্ত ও চুপচাপ থাকা র্যাচেলও আমার প্রতি হতাশাময় দৃষ্টি নিক্ষেপ করল। ইথান, তোমার এই অহংকার আর জেদের একটা সীমা থাকা উচিত। আমি যা শুনেছিলাম তার সবকিছুই বলে ফেলেছিলাম এবং তখন লিওরও মুখের আতঙ্কিত অভিব্যক্তি দেখেছিলাম। আমি ভেবেছিলাম যে তার অসুস্থতা তো যেহেতু ইতিমধ্যেই সেরে গেছে, একজন ভণ্ডর আমার বাড়ি এবং বোনদের দখল করে রাখা উচিত নয়, তার বারবার আমার জিনিসপত্র ভাঙাও ঠিক নয়। অথচ আমার কথার উত্তরে ভিক্টোরিয়ার রাগান্বিত, তিরস্কারের কণ্ঠস্বর ভেসে এল। ইথান, তুমি কি সত্যিই লিওকে সহ্য করার মতো সক্ষম নও? সে আমাদের বাবা মায়ের সবচেয়ে প্রিয় ছাত্রের সন্তান, তাদের একমাত্র অবশিষ্ট রক্ত মাংস এবং ভালোবাসা। এই সব মিথ্যা বানোয়াট কথা বলতে তোমার বিবেকে বাধে না? এর পর থেকে আমাদের মধ্যে আর কখনোই শান্তি ছিল না। 1 মাস আগে লিও তার পুরনো ফন্দি আবার করেছিল, আমার সদ্যপ্রাপ্ত মেডিকেল গবেষণার ট্রফিটি ভেঙে ফেলেছিল। আমি তাকে সিঁড়ির ওপর পর্যন্ত ধাওয়া করেছিলাম, আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম এবং তার গালে চড় মেরেছিলাম। সে আবারও সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেল। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম এবং তার সাথে আমিও সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমার হাত আঘাতপ্রাপ্ত হল এবং আমি কোনো একটি শব্দ বলার আগেই কষ্ট করে ওঠার সময় ভিক্টোরিয়া প্রথমবারের মতো আমার গালে চড় মারল। সবসময় শান্ত ও ধীরস্থির র্যাচেল প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলল, ইথান, যদি তুমি এভাবে থাকতে না পারো তবে এখান থেকে বেরিয়ে যাও। তারা লিওকে হাসপাতালে নিয়ে গেল, আমাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ফেলেই রেখে গেল। নরদান লাইটস বা সুমেরু প্রভা তারা আমাকে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এখন চোখের পলকে 10 বছর পেরিয়ে গেছে, আর সেটা লিওকে নিয়ে যাওয়ার কথায় বদলে গেছে। আমি স্মৃতি থেকে নিজেকে ফিরিয়ে আনলাম। পাশে গাড়ি চালানো মুমি আমার দিকে একটি টিস্যু এগিয়ে দিল। আমি এক মুহূর্তের জন্য জমে গেলাম। অনেক দেরিতে বুঝতে পারলাম যে আমার চোখ ইতিমধ্যে ভিজে গেছে। আমার পরামর্শদাতার প্রস্তাব গ্রহণ করে যখন 10 বছরের গোপন গবেষণা প্রোগ্রামে যোগ দিলাম, ভেবেছিলাম আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে সেই অতীত স্মৃতি মনে করলে এখনও অজান্তেই চোখে জল চলে আসে। সব ঠিক আছে, সব ঠিক আছে। মানুষের ভুলে যেতে এবং এগিয়ে যেতে সবসময় একটু বেশি সময়ের প্রয়োজন হয়। আমি স্কুলে ফিরে এলাম, ডর্মে উঠলাম এবং আমার প্রায় শেষ হয়ে আসা থিসিস লেখা নিয়ে ব্যস্ত থাকলাম। পরের দিন যখন মুমি এবং আমি লাইব্রেরি গেলাম, আমরা আবার ভিক্টোরিয়া এবং র্যাচেলের মুখোমুখি হলাম। তারা লিওকে সাথে এনেছিল, সম্ভবত লিওরও হঠাৎ শখ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ঘুরতে আসার জন্য। ভিক্টোরিয়া এখন একজন গবেষণা পরামর্শদাতা, মাত্র 30 বছর বয়সে সহযোগী অধ্যাপক, তাই তার লাইব্রেরি থাকাটা অদ্ভুত কিছু ছিল না। আমি তাদের না দেখার ভান করলাম, একটি আসন খুঁজে নিলাম, ল্যাপটপ খুললাম এবং আমার থিসিস লেখা চালিয়ে গেলাম। তবুও লিও তাদের টেনে আমার পাশেই অদূরে এক জায়গায় বসাল। মাঝে মধ্যেই ছেলেটির ফিসফিসানি আর হাসির শব্দ আমার কানে আসছিল। ভিক্টোরিয়া একটু অস্বস্তি বোধ করছিল। সে কয়েকবার তাকে থামানোর চেষ্টা করলেও সে একটানা বকবক করে যাচ্ছিল। র্যাচেল তাকে ভদ্র হওয়ার জন্য আলতো করে মনে করিয়ে দিল। আমার মনে পড়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন র্যাচেল কিভাবে দীর্ঘশ্বাস ফেলত, আমাকে বলতো সেই কথাগুলো, পরের বার ভালো থেকো। আমি আমার থিসিসের বাকি কাজ শেষ করে সেভ বাটনে ক্লিক করলাম। একটু দমবন্ধ লাগায় আমি উঠে বাইরে গিয়ে পানি খেলাম এবং মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম। যখন ফিরে এলাম দেখলাম আমার ল্যাপটপটা লিওর হাতে। ভিক্টোরিয়া আর র্যাচেল বই নিতে উঠেছিল, আর লিও একাই আমার ল্যাপটপ নিয়ে দক্ষ হাতে মাউস নাড়াচ্ছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি এগিয়ে গিয়ে তার হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিলাম। সে সাথে সাথে মেঝেতে আছাড় খেয়ে পড়ল, চেয়ারের সাথে কপাল ঠুকে চিৎকার করে কাঁদতে শুরু করল। লাইব্রেরি পড়তে থাকা সব শিক্ষার্থী আমাদের দিকে তাকাতে লাগল। আমি রিসাইকেল বিন থেকে থিসিসটা উদ্ধার করার চেষ্টা করলাম। যখন খুললাম দেখলাম প্রায় অর্ধ বছর ধরে করা পুরো ডকুমেন্টটি টেক্সট ও চার্টসহ সব গায়েব হয়ে গেছে। একটিও অবশিষ্ট নেই, শুধু সিম্বল দিয়ে তৈরি একটি স্মাইলি ফেস পড়ে আছে, যা আমার দিকে তাকিয়ে কুৎসিতভাবে দাঁত বের করে হাসছিল। আমার মাথা ঘুরতে শুরু করল। তখনই ভিক্টোরিয়া আওয়াজ শুনে ছুটে এল এবং ভুল ঠিক বিচার না করেই কৈফিয়ত চাইল। ইথান, তুমি লিউকে ধাক্কা দিলে কেন? র্যাচেল লিউকে তুলে ধরল, তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। আরও অনেক মানুষ চারপাশে ভিড় জমাল। মুমু, যে শেলফের পাশে বই বাজছিল, সেও শব্দ শুনে উদ্বিগ্ন হয়ে ছুটে এল।
সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার মুখের ভাব দেখল এবং দ্রুত বুঝে ফেলল কি ঘটেছে। ইথানের থিসিস ডিলিট হয়ে গেছে। ভিক্টোরিয়ার মুখের রাগ মুহূর্তেই থমকে গেল। সে এগিয়ে এসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাল। অনেকক্ষণ পর সে ভ্রুকুটি করল। এটা অসম্ভব। লিও এমনটা করবে না। তার কথা শেষ হতে না দিয়েই আমি শান্তভাবে মাগুমির দিকে তাকালাম। কি অদ্ভুত! আমার তো এখন চরম রাগে ফেটে পড়ার কথা ছিল। আগের অজস্র বারের মতো আমার তো নিয়ন্ত্রণ হারিয়ে লিওকে গালি দেওয়া বা হাতাহাতি করা উচিত ছিল এবং লিওর প্রতি ভিক্টোরিয়া ও র্যাচেলের পক্ষপাত ও প্রশ্রয় দেখে তাদের সাথে ঝগড়া করা উচিত ছিল। কিন্তু এই মুহূর্তে আমি শুধু এখান থেকে চলে যেতে চাইছিলাম। আমি তাদের সাথে 4 বছর ধরে তর্ক করেছি, গত 4 বছর ধরে অগণিতবার, এবং প্রতিবারই ফলাফল ছিল একেবারে একই। এখন আমি আর লড়াই করতে চাইনি। তাছাড়া আমার চলে যাওয়ার আগে হাতে মাত্র কয়েকটা দিনই তো বাকি ছিল। ল্যাপটপটা নিয়ে আমি লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম। ভিক্টোরিয়া আমার পিছু পিছু দৌড়ে এল। তার কণ্ঠস্বর শুনলাম বরাবরের মতোই শীতল, তবুও যেন তাতে অস্বস্তির একটা ছাপ ছিল। এই থিসিসের দায়িত্ব আমার। আমি মৃদু স্বরে উত্তর দিলাম, আমি তোমাকে আর 1 সপ্তাহ সময় দেব। প্রয়োজন নেই। আমার হাতে আর 1 সপ্তাহ সময় নেই। আমি করিডোরের শেষ প্রান্তের দিকে হাঁটতে থাকলাম। বুঝতে পারছিলাম না ভিক্টোরিয়ার হঠাৎ কি হলো। যে মানুষটা বছরের পর বছর আমার সঙ্গে একটা কথাও বলতে চায়নি, সে হঠাৎ পিছু ধাওয়া করে আমার হাত চেপে ধরল। ইথান, ইদানিং তোমার কি হয়েছে? তার কণ্ঠে উদ্বেগের আভাস ছিল, কিন্তু আমি ফিরে তাকালাম না, শুধু আলতো করে তার হাতটা সরিয়ে দিলাম। আমি লিফটে পা রাখতেই র্যাচেল এসে দরজাটা আটকে দাঁড়াল। সে আমার হাতের ল্যাপটপটার দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত স্বরে বলল, কম্পিউটারটা আমাকে দাও। কয়েকদিনের মধ্যে সময় পেলে আমি ওটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছিল এবং এখন একটা প্রযুক্তি প্রতিষ্ঠান চালায়। মনে হলো যেন আমার হৃদয়ে কেউ আলতো করে খোঁচা দিল। গত কয়েক বছরে লিও আসার পর থেকে যে আমার সঙ্গে তর্ক করেছে, রাগ করেছে এবং দোষারোপ করেছে, সে মূলত ভিক্টোরিয়াই ছিল। কারণ র্যাচেল শান্ত প্রকৃতির ছিল এবং সবসময় নম্র আচরণ করত, তাই তার সঙ্গে আমার তেমন কোনো সংঘাত হয়নি। আমি লিফটে চুপচাপ দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকলাম, যতক্ষণ না সে আবার কিছু বলল। লিও তো এখনও বাচ্চা। সে যদি মুছেও ফেলে থাকে, সেটা ইচ্ছাকৃত ছিল না। তাহলে সে শুধু ভয় পাচ্ছিল যে আমি লিওর ওপর রাগ করে আবার তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলব কিনা। আর আমি ভেবেছিলাম এই প্রথমবার সে আমার পাশে দাঁড়াতে চেয়েছিল। আমার ঠোঁটের কোণ কেঁপে উঠল। নিজের বোকামির জন্য খুব হাস্যকর বোধ করছিলাম। আমি হাত বাড়িয়ে দরজা বন্ধ করার বোতাম টিপলাম। অতীতে যে হৃদয়টা কোনো কিছু ছাড়তে চাইত না, তা আজ অবশেষে শান্ত হয়ে এল। ধীরে ধীরে একটা স্থির জলাশয়ের মতো হয়ে গেল যেখানে আর কোনো ঢেউ ওঠে না। মনে হলো আমার আর কোনো কষ্টও হচ্ছে না। লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি মৃদু স্বরে বললাম, ঠিক আছে, প্রয়োজন নেই। র্যাচেল তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে দিল, সম্ভবত দরজাটা আটকানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষবারের মতো তাকানোর সময় আমি তার চোখে আতঙ্ক আর অসহায়ত্ব ফুটে উঠতে দেখেছিলাম। ক্ষণিকের এক দৃশ্য, তারপর লিফটের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। হয়তো এটা কেবল আমার কল্পনা ছিল। যাই হোক, পরের দিন স্কুলের কাজ শেষ করার পর আমি আমার লাগেজ শেষবারের মতো গুছিয়ে নিলাম। দুপুরে বিদায় জানাতে রুমমেটদের সাথে খাবার খেলাম। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় র্যাচেল হঠাৎ আমাকে ফোন করল। আমি রিসিভ করলাম, কিন্তু সে অনেকক্ষণ কিছুই বলল না। আমি ভেবেছিলাম পকেটে থাকা অবস্থায় ভুল করে ডায়াল হয়ে গেছে। আর যখন আমি ফোনটা কেটে দিতে যাব, ঠিক তখনই সে কথা বলে উঠল, তুমি বাড়ি কবে আসছো? আমি কিছুক্ষণ থমকে গেলাম। মনে মনে ভাবছিলাম সে হয়তো লিওকে ফোন করার কথা ভেবেছিল। তবুও আমি উত্তর দিলাম, ইদানিং স্কুলে খুব ব্যস্ত, তাই বাড়ি ফেরা হবে না। র্যাচেল অবশ্য হাল ছাড়ার পাত্রী ছিল না। আজ রাতের কি খবর? সে হঠাৎ করে এটা কেন বলছে তা বুঝতে না পারলেও আমি একটা অজুহাত বানিয়ে বললাম, আজ রাতে ক্লাসমেটদের সাথে আমার পরিকল্পনা আছে। ফোনের ওপাশে আবার দীর্ঘ নীরবতা। অনেকক্ষণ পর তার কণ্ঠ ভেসে এল, আজ তোমার বড় আপু আর আমার জন্মদিন। আমি মুহূর্তেই চুপ হয়ে গেলাম। গত বছরগুলোতে প্রতিবার যখন তাদের জন্মদিন আসত, সবকিছুর পরিকল্পনা আমি একাই করতাম। 1 মাস আগে থেকেই কেক কেনা, জায়গা বুক করা আর উপহার পছন্দ করা। ভিক্টোরিয়া তার ছাত্রদের পড়াতে ব্যস্ত থাকত, আর র্যাচেল তার চাকরিতে ব্যস্ত থেকে হট্টগোল একদম পছন্দ করত না। সবসময় আমিই সব আয়োজন করতাম আর ওদের টেনে নিয়ে উদযাপন করতাম, ওদের জোর করতাম অবাক হওয়ার ভান করতে। কিন্তু এই বছর আমি সত্যি ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। অনেক ভেবেচিন্তে শুধু একটা দুঃখ প্রকাশই করতে পারলাম, যা ছিল বড্ড দূরের আর আনুষ্ঠানিক। তখনও দীর্ঘ নীরবতা বজায় রইল। র্যাচেল যখন আবার কথা বলল, তার কণ্ঠস্বর কিছুটা ভাঙা ভাঙা ছিল। রাতের খাবারের জন্য ফিরে এসো, আমি রান্না করছি। আমি যেতে চাইছিলাম না,
তাই সে আবার বলল, আয়া লিওকে তার সান্ধ্যকালীন টিউটরিং ক্লাসে নিয়ে গেছে। রাস্তার মোড়ে কনকনে ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে, ভীষণ জ্বালাপোড়া করছে। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। ঠিক আছে, এই খাবারটাই ছিল সত্যি শেষবারের মতো খাওয়া। আমি যখন বাড়ি পৌঁছালাম, র্যাচেল তখন রান্নাঘরে রাঁধছিল। গোধূলির সময় ভিক্টোরিয়া লোহার গেটের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। বাইরে হাড়কাঁপানো শীত, রাস্তার বাতির নিচে তাকে দেখে তা বোঝা যাচ্ছিল। তার এমনিতেই ফ্যাকাশে মুখটা শীতে প্রায় নীল হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন ও আমার জন্যই অপেক্ষা করছিল। আমি কাছে যেতেই ও দুবার কাশল, সম্ভবত ধোঁয়ায় দম আটকে গিয়েছিল। যেহেতু ওর সাথে আমার আর বলার মতো কিছু ছিল না, তাই হালকা চালে বললাম যে ও একটু কম ধূমপান করতে পারে। ভিক্টোরিয়া একটা কথাও বলল না, কিন্তু সাথে সাথে হাতের সিগারেটটা নিভিয়ে ফেলল। আমি এক মুহূর্তের জন্য জমে গেলাম। সত্যি বলতে আমি ভাবিনি ও আমার কথা শুনবে। আমি দরজায় ঢুকতেই র্যাচেল হাতে বাটি ও চপস্টিক নিয়ে রান্নাঘর থেকে উকি দিয়ে বলল, হাত ধুয়ে খেতে বসে পড়ো। আমার চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল। খাবার টেবিলে ভিক্টোরিয়া নরওয়েতে নর্দার্ন লাইটস দেখতে যাওয়ার কথা তুলল। কাকতালীয়ভাবে ওই সময়ই তোমার ছুটি আছে, তাই আমরা একটা বাড়তি বিমানের টিকিটও কেটে রেখেছি। তুমি আমাদের সাথেই যাচ্ছ। চপস্টিক ধরা আমার হাতটা হঠাৎ থেমে গেল। র্যাচেল আমার জন্য কয়েকটা চিংড়ি ছাড়িয়ে বাটিতে তুলে দিল। সে মৃদুস্বরে আরও বলল, আমরা তোমাকে অনেক আগেই কথা দিয়েছিলাম, কিন্তু তোমার বড় বোন আর আমি কাজে খুব ব্যস্ত ছিলাম। তুমি তো জানোই পরিস্থিতি কেমন ছিল। উদ্ধৃতি চিহ্ন। আমি মাথা নিচু করে রাখলাম। এত বছর পর চোখের জল প্রায় খাবারের ওপর ঝরে পড়ছিল। দেখা গেল তারা শেষ পর্যন্ত আমাকে মনে রেখেছে। আমি চাপা গলায় কথা বললাম, এই শনিবার প্রফেসর ডেং এর সাথে আমাকে শহরের বাইরে যেতে হবে। সম্ভবত সময়ের মধ্যে ফিরে আসতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। র্যাচেল আমার জন্য চিংড়ি ছাড়াতে থাকল। ওর ফর্সা, সরু আঙুলে তেল লেগেছিল। সেই অবস্থাতেই ও উত্তর দিল, তাহলে আমরা শনিবারের আগেই যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। আমরা দেশের উত্তরের কোনো জায়গায় গিয়েও নর্দার্ন লাইটস দেখতে পারি। আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু মুখ দিয়ে কথা বের হল না। শেষ পর্যন্ত মনের কোণে এক টুকরো আশা তখনও বেঁচে ছিল। এত বছর পরেও সেই রাতটার কথা আমি ভুলতে পারিনি। সেদিন রাতে ভিক্টোরিয়া আর র্যাচেল টিকিট কেটে ফেলেছিল এবং বছরের শেষে আমাকে নর্দার্ন লাইটস দেখাতে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল। সে সময় বাবা মা দুজনেই বেঁচে ছিলেন। লিও তখনও আমাদের সাথে এসে ওঠেনি, আর দিদিরা আমাকে খুব ভালোবাসত। আমার জীবনের প্রথম 12 বছরের মধ্যে সেই রাতটাই ছিল শেষ সুখী রাত। আমি সেই প্রতিজ্ঞা কখনোই ভুলতে পারিনি। নরওয়ে যাওয়া বা নর্দার্ন লাইটস দেখার তীব্র ইচ্ছা আমার ছিল না। আমি আসলে সেই দিনগুলোকে মিস করতাম, যখন আমার বাবা মা আর দিদিরা আমাকে খুব আদর করত। র্যাচেল কথা বলতে বলতেই হাত মুছে ফোন বের করল এবং পরদিন মোহায়ের জন্য টিকিট কেটে ফেলল। রেচেল কথা বলতে বলতে সরাসরি তার হাত মুছল, ফোন বের করল এবং পরের দিনের জন্য মোহের বিমানের টিকিট কাটতে শুরু করল। টিকিট বুক করার পর সে কিছুক্ষণ ইতস্তত করে আমার পিঠে হাত রাখল। ইথান, লিও শেষ পর্যন্ত একজন বাইরের মানুষ। আমরা সবসময় তোমার বোন হয়েই থাকব। উদ্ধৃতি চিহ্ন। আমার চোখ ঝাপসা হয়ে এল, হাত অকারণে কাঁপছিল, মাথা তুলে তাকানোর সাহসও পাচ্ছিলাম না। এত বছর পর আমরা আবার একসাথে শান্ত ও আন্তরিকভাবে খাবার খেলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল লিওর এখানে কাটানো 4 বছর যেন আমার এক ভ্রম ছিল, যতক্ষণ না ভিক্টোরিয়া খাবারের শেষে প্রসঙ্গ পাল্টে কথা বলে উঠল। বাইরের মানুষদের নানা মতলব থাকে, যদিও মুমিরও কথাই ধরো না কেন। উদ্ধৃতি চিহ্ন। তোমার কাছাকাছি এসে সে কি চায় তোমার এটা বোঝা উচিত। তার সাথে আর বেশি মেলামেশা করো না। উদ্ধৃতি চিহ্ন। আমি বিভ্রান্ত হয়ে মাথা তুললাম। ভিক্টোরিয়া গম্ভীর স্বরে বলে চলল, আমাদের বাবা মায়ের বন্ধ করে দেওয়া মেডিকেল গবেষণা প্রকল্পটি খুব শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে। তোমার এটা শোনার কথা। আমি নিজে এই গবেষণার অংশগ্রহণকারীদের তালিকা দেখেছি এবং মুমি সেখানে আছে। সে সম্ভবত তোমাকে সাথে নিয়ে যেতে চায় যাতে সে গবেষণার ফলাফলগুলো হাতিয়ে নিতে পারে। আমাদের বাবা মা আগুনে যা হারিয়েছিলেন সে সেটা নিজের বলে দাবি করতে চায়। আমি আর একটা কথাও শুনতে পারলাম না। চপস্টিক ফেলে দাঁড়িয়ে পড়লাম। সিনিয়র মুমি, তোমরা যা ভাবছ ততটা নীচ নন। ভিক্টোরিয়ার মুখের কৃত্রিম উষ্ণতা দ্রুত একটি ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসিতে বদলে গেল। ইথান, এটা কেমন আচরণ? আমি তোমার বড় বোন। আমি কি তোমাকে আঘাত করার চেষ্টা করব? রেচেল দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখল, যদিও তার কথার অর্থ একই ছিল। একবার সেই গোপনীয় গবেষণা প্রকল্পটি শুরু হলে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না কত বছর সময় লাগবে। মুমিয়ের মধ্যে ঢুকছে মূলত মেডিকেল গবেষণার ফলাফল হাতিয়ে নেওয়ার জন্য। সে যা চায় তা পেয়ে গেলে যে কোনো সময় সে চলে যাওয়ার অজুহাত খুঁজে নেবে। কিন্তু তুমি যদি তার দ্বারা জড়িয়ে পড়ো, তবে পরিণাম হবে অকল্পনীয়। ইথান, মা আর বাবার কথা ভাবো। মুমি শেষ পর্যন্ত একজন বাইরের মানুষই। বড় বোন হিসেবে আমি তোমার ভালোর জন্যই এটা করছি। আমার হৃদয়ে যে মৃদু ঢেউ জেগেছিল তা আবারও পুরোপুরি জমে গেল। তাহলে এটাই ছিল আমাকে ফিরিয়ে ডাকার আসল কারণ। বিন্দুমাত্র দ্বিধা না করে আমি হাত বাড়িয়ে রেচেলের হাত সরিয়ে দিলাম। যখন আমি কথা বললাম
আমার চোখে ছিল কেবল চরম শীতলতা। সিনিয়র মুমি তার পরিবার গুছিয়ে নিয়েছেন, তার পক্ষে মাঝপথে হাল ছেড়ে দেওয়া অসম্ভব। এমনকি সে যদি সত্যিই আমাকে যোগ দিতে বলে, তবে তা কেবল আমার যোগ্যতার কদর করার জন্যই করবে। এই পৃথিবীতে কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার ও অবদান রাখতেই হয়, ঠিক যেমনটা মা বাবা করেছিলেন আর আমাদের আগের অনেক সিনিয়র ও পূর্বসূরীরা করেছিলেন। অকল্পনীয় পরিণতির কথা বলতে তুমি কি বোঝাতে চেয়েছ? ভিক্টোরিয়ার মুখটা একেবারে কালো হয়ে গেল। এসব কি শুধু মাগুমিকে বাঁচানোর জন্য নয়? ইথান, তোমার এই বড় বড় কথা দিয়ে আমাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। আমি আর এসব শুনতে পারছিলাম না, তাই ফোনটা নিয়ে সোজা দরজা দিয়ে বেরিয়ে এলাম। ভিক্টোরিয়া প্রচণ্ড রেগে টেবিল থেকে বাটি ও চপস্টিকগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। চিনিমাটির বাসন ভাঙার শব্দটা ছিল কর্কশ ও শ্রুতিকটু। আমি থামলাম না, ভিলা থেকে বেরিয়ে একটা ক্যাব ধরে চলে গেলাম। যেমনটা প্রত্যাশিত ছিল, পরদিন সকালে র্যাচেল আমাকে ফোন করল। সে দ্বিধা করছিল, মনে হচ্ছিল সে কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করছে। লিও মোহাইতে যেতে চায় না, সে এখনও নরওয়েতেই যেতে চায়। ঠিক সেই মুহূর্তে মুমির একটা টেক্সট মেসেজ আমার ফোনে ভেসে উঠল। আমাকে আগে ওখানে যেতে হবে, নতুন গবেষণা প্রতিষ্ঠানের জন্য সবকিছু প্রস্তুত করতে দুপুরে রওনা হচ্ছি। শনিবার তুমি ওখানে পৌঁছালে দেখা হবে। আমি আমার ফোনের টেক্সট মেসেজের দিকে তাকিয়ে রইলাম আর ফোনের ওপাশ থেকে র্যাচেলের কণ্ঠস্বর ভেসে আসছিল, যা কিছুটা দুঃখিত শোনাচ্ছিল। প্রফেসর দেং এর সাথে তোমার কাজ শেষ হলে বড় বোন আর আমি তোমাকে সামনের বছরের শুরুর দিকে নিয়ে যাব। আমি মৃদু স্বরে উত্তর দিলাম, ঠিক আছে। র্যাচেল বেশ কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ আমাকে জিজ্ঞেস করল, ইথান, ইদানিং কেমন কাটছে তোমার দিনকাল? কি অদ্ভুত এক প্রশ্ন। গত এই সময়, সেই দিনগুলোতে সে তো প্রায় প্রতিদিনই আমার সাথে দেখা করেছে। জানালার বাইরে তুষারপাত শুরু হলো। শহরের এই বছরের প্রথম তুষারপাত মনে হয় স্বাভাবিকের চেয়ে দেরিতেই এসেছে। আমি জোর করে বললাম, বেশ ভালোই। ফোন কলটা অনেকক্ষণ ধরে সংযোগ অবস্থায় থাকলো। তারপর আমি শুনলাম র্যাচেল জিজ্ঞেস করছে, তুমি কি আজ রাতে বাড়ি ফিরছ? পাশাপাশি ভিক্টোরিয়ার কঠোর কণ্ঠস্বরও ভেসে এল। হাউসকিপার ফিরে এসেছে। সে রাতের খাবারের জন্য আঠালো চালে ভরা পদ্মমূল তৈরি করেছে। 12 বছর বয়সী ইথানের প্রিয় খাবার ছিল ওটা। কিন্তু আমার বয়স এখন 22, অনেক আগেই মিষ্টির প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছি, আর ভবিষ্যতে আমি আর ফিরছি না। ফোনের ওপাশ থেকে লিওর হঠাৎ একটা চিৎকার ভেসে এল, তারপরই ভিক্টোরিয়ার উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল, আমি তোমাকে রান্নাঘরে যেতে বারণ করেছিলাম। দেখি দেখি, কোথায় পড়েছ? ফোনটা হঠাৎ কেটে গেল। আমি বিপিং শব্দটা শুনতে থাকলাম আর কিছুক্ষণ পর ফোনের পর্দা অন্ধকার হয়ে গেল। চারপাশটা এক গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। আমি জানালার পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাইরে তুষারপাত দেখছিলাম। তারপর ফোন বের করে মাগুমির বার্তার উত্তর দিলাম, চলো একসাথে যাই। আমি গুছিয়ে রাখা সুটকেসটা নিলাম এবং সবচেয়ে কাছের ফ্লাইটের টিকিট কাটলাম। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমি বিমানবন্দরের জন্য ট্যাক্সি ধরলাম। বিমানটি যখন 10,000 মিটার উপরে উঠল, শহরের সবকিছু ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল। গোপন গবেষণা প্রতিষ্ঠানে প্রবেশের দিনটি ছিল দক্ষিণে নামার পর আমার তৃতীয় দিন। গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক সাই আমাদের দুপুরের খাবার খাওয়াতে নিয়ে গেলেন। কয়েক রাউন্ড পান করার পর সবাই কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং শেষ দিকে টেবিলের চারপাশে বসে থাকা অনেকের চোখই লাল হয়ে গিয়েছিল। পরিচালক তাই আমাদের পরিবার ও বন্ধুদের সাথে শেষবারের মতো কথা বলতে বললেন। তারপর গম্ভীরভাবে বললেন, যদি তোমরা ভয় পাও বা তাদের ছেড়ে যেতে ইতস্তত করো, তবে এখনও পিছিয়ে যাওয়ার সুযোগ আছে। আমার আশেপাশের লোকেরা ফোন বের করে কল করতে শুরু করল এবং মাঝে মাঝে কান্নার চাপা শব্দ শোনা যাচ্ছিল। আমি দীর্ঘক্ষণ চুপচাপ বসে থেকে অবশেষে ফোন বের করে উইচ্যাট খুললাম। মোমেন্টসে একটি লাল রঙের নোটিফিকেশন বিন্দু দেখাচ্ছিল। আমি সেটি খুললাম এবং দেখলাম ভিক্টোরিয়া একটি আপডেট দিয়েছে। তারা লিওকে নিয়ে ততক্ষণে নরওয়েতে পৌঁছে গেছে। ছবিটিতে আকাশে রঙিন ফ্লোরোসেন্ট আলোর ঝলকানি ছড়িয়েছিল। ছবিতে উজ্জ্বল রং আকাশে ছড়িয়েছিল, যেন একটি বিশাল রঙের প্যালেট উল্টে গেছে। উত্তরের মেরুজ্যোতি তুষারাবৃত রাতকে দিনের মতো আলোকিত করে তুলেছিল। লিও একটি মোটা সাদা ডাউন জ্যাকেট পরেছিল এবং তার গলায় একটি উজ্জ্বল লাল স্কার্ফ জড়ানো ছিল। সে অন্তহীন তুষারক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছিল, এত চওড়া হাসি হাসছিল যে তার চোখগুলো বাঁকা হয়ে গিয়েছিল। ওই উজ্জ্বল লাল স্কার্ফটি আমার ছিল। যখন আমার বয়স 10, র্যাচেল সেটি নিজের হাতে আমার জন্য বুনেছিল। পরবর্তীতে লিও শহরে আসার পর সে ঠান্ডার সাথে মানিয়ে নিতে পারছে না বলে অভিযোগ করল। তাই র্যাচেল আমাকে বলল আমার স্কার্ফটি তাকে দিয়ে দিতে। সে আমাকে আরেকটি বুনে দেওয়ার কথা দিয়েছিল, কিন্তু 4 বছর কেটে গেছে এবং সে একবারও নতুন স্কার্ফ তৈরির কথা বলেনি। ইথান, একটা কল কর। কে জানে কত বছর পর তুমি আবার এমন সুযোগ পাবে। আমি আমার ফোনটি শক্ত করে ধরলাম, আমার আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। অনেকক্ষণ থেমে থাকার পর আমি নম্বরটিতে কল করলাম, কিন্তু অপর প্রান্ত থেকে লিওর প্রফুল্ল কণ্ঠ ভেসে এল, ইথান,
তোমার কি কিছু প্রয়োজন? আমি কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলাম, তারা কোথায়? লিও স্পষ্ট ও তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল, তুমি কি বড় বোন এবং মেজ বোনের কথা বলছো? তারা আমাকে ফোন ধরতে বলেছে। তারা বলেছে তাদের কথা বলার সময় নেই। তোমার যদি কিছু বলার থাকে তবে আমাকেই বলো। ওপাশ থেকে ভিক্টোরিয়ার উঁচু গলার আওয়াজ ভেসে এল, ফোনটা রেখে এখানে চলে এসো। লিওর কণ্ঠে ছিল এক ধরনের কৌতুকপূর্ণ ও নিষ্পাপ অভিনয়ের ভঙ্গি, তবে বয়সের কারণে সে নিজের মধ্যে লুকিয়ে থাকা উস্কানি আর অহংকার পুরোপুরি লুকাতে পারছিল না। ইথান, তুমি আসলে কি চাও? আমি তোমার হয়ে বার্তাটি পৌঁছে দিতে পারি। আমার মন ধীরে ধীরে শান্ত হয়ে এল। অবশেষে মনে হলো আঁকড়ে ধরার মতো আর কিছুই অবশিষ্ট নেই। আমি মৃদু স্বরে উত্তর দিলাম, কিছু না। হাত বাড়িয়ে আমি কলটা কেটে দিলাম। সবাই ফোন কল শেষ করে খাবার খাওয়ার পর আমরা গবেষণা কেন্দ্রে প্রবেশ করলাম, যা কেবল একটি দরজা দিয়ে আলাদা করা ছিল। মনে হচ্ছিল বাইরের পৃথিবী থেকে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমি আমার সিম কার্ডটি বের করলাম, ভেঙে 2 টুকরো করলাম এবং ডাস্টবিনে ফেলে দিলাম। দরজা দিয়ে ভেতরে পা রেখে আমি আর কখনোই পেছনে ফিরে তাকাইনি। নরওয়েতে মাত্র 1 সপ্তাহ থাকার পরই ভিক্টোরিয়া দেশে ফিরে যাওয়ার কথা তুলল। নতুন বছরের প্রাক্কালে লিও বায়না ধরল যে নতুন বছরের পর ফিরবে, কারণ সেদিন কাউন্টডাউন ইভেন্ট থাকে। ভিক্টোরিয়া সহজাতভাবেই তা প্রত্যাখ্যান করতে চাইল। যদিও স্কুলের শীতের ছুটি শুরু হয়ে গিয়েছিল এবং রহস্যজনক কারণে এই বছর তার কোনো কাজ ছিল না, তবু তার ক্রমাগত মনে হচ্ছিল এই বিদেশ ভ্রমণে কিছু একটা যেন পেছনে ফেলে এসেছে। মাত্র 7 দিন থাকলেও মনে হচ্ছিল যেন অনেক দীর্ঘ সময় পেরিয়ে গেছে। সে ভাবছিল ফিরে যাওয়ার জন্য কি অজুহাত দেওয়া যায়। কিছু ভেবে ওঠার আগেই পাশে থাকা র্যাচেল মৃদু কণ্ঠে কথা বলে উঠল, এখানে খুব মজা, আমরা পরের বার আবার আসব। আমার কোম্পানিতে কিছু কাজ বাকি আছে, তাই আর দেরি করা ঠিক হবে না। লিও তখনও মন ভরে মজা করতে পারেনি, আর এ কথা শুনে সে অসন্তোষের সাথে পাল্টা জবাব দিল, তুমি তো কিছুক্ষণ আগেই ইথানকে পরিষ্কার বলেছিলে যে নতুন বছরের দিন বা বসন্ত উৎসবে তুমি অফিসে যাবে না। র্যাচেল চুপ হয়ে গেল। সেই মুহূর্তে তাকে অপরাধী দেখাচ্ছিল। সে জানালার বাইরের দিকে চোখ ফেরাল। অনেকক্ষণ পর সে ভ্রু কুঁচকে কিছুটা ইচ্ছাকৃতভাবেই প্রসঙ্গ পরিবর্তন করল, আমি তোমাকে অনেকবার বলেছি তাকে এভাবে ইথান বলে ডাকবে না, তোমার তাকে বড় ভাই বলে ডাকা উচিত। লিও ঘৃণায় ঠোঁট উল্টে তার নতুন কেনা খেলনাটি ছুঁড়ে ফেলে বাইরে দৌড়ে গেল। ভিক্টোরিয়া মেঝেতে পড়ে থাকা ছোট টেডি বিয়ারটির দিকে তাকাল। হঠাৎ কোনো কারণ ছাড়াই মনে পড়ল যে ছোটবেলায় এটাই আমার পছন্দের ধরন ছিল। ছোটবেলায় ইথান কেমন ছিল? ভিক্টোরিয়া অনেক চেষ্টা করল মনে করার, কিন্তু অবাক হয়ে দেখল যে সে আদতে তা মনে করতে পারছে না। তার মাথায় কেবল ইথানের চিৎকার আর রাগে ফেটে পড়ার ছবিটাই ভেসে উঠছিল, যেখানে সে লিউকে জাহান্নামে যেতে বলেছিল। অথচ বড় হয়ে ইথান অনেক শান্ত ও অন্তর্মুখী হয়ে গিয়েছিল, আর তার এবং র্যাচেলের সাথে কথা বলতে চাইত না। সে সবসময় বলতো স্কুলে সে খুব ব্যস্ত আর খুব একটা বাড়িতে ফিরত না। মাঝে মাঝে লিও যখন তার জিনিসপত্র ভেঙে ফেলত, সে নিয়ন্ত্রণ হারিয়ে রাগ করত, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শান্ত ও উদাসীনভাবে বলতো, থাক, বাদ দাও। সে ক্যাম্পাসে থাকতেই বেশি পছন্দ করত। যখনই ভিক্টোরিয়ার সাথে স্কুলে তার দেখা হতো, এক মুহূর্ত আগে যে বন্ধুদের সাথে হাসাহাসি আর গল্প করছিল, তার দৃষ্টির মুখোমুখি হতেই বদলে যেত। তার অভিব্যক্তি মুহূর্তের মধ্যে শান্ত ও আর্স্ট হয়ে যেত। ভিক্টোরিয়া মেঝে থেকে খেলনাটি তুলে নিল। সে হঠাৎ ভাবল যে সে মনে হয় কিছু হারিয়ে ফেলেছে। কবে থেকে সে তা হারাতে শুরু করল? সেই জেদি ও আদুরে ইথান কবে থেকে সে হারিয়ে গেল? র্যাচেলের খানিকটা শীতল কণ্ঠ তার চিন্তায় ছেদ ঘটাল। আমি আজ রাতে বাড়ি ফিরছি। লিওর যদি ঘোড়া শেষ না হয়ে থাকে তবে তুমি থেকে যেতে পারো ওর সাথে। ভিক্টোরিয়া দ্রুত মুখ তুলে তাকালো। মনে হলো সে র্যাচেলের চোখের গভীরে এক অস্পষ্ট অস্থিরতা দেখতে পেল, ঠিক একই অস্থিরতা যা তার নিজের হৃদয়কেও গ্রাস করেছিল। প্রবৃত্তির তাড়নায় ও উদ্বেগের সাথে ভিক্টোরিয়া বলে উঠল, আমিও আজ রাতে বাড়ি ফিরছি। র্যাচেল আরেকটি কথাও বলল না। নিঃশব্দে গোছগাছ শুরু করে পরদিন সন্ধ্যায় তারা শহরে ফিরে এল। শহরে ফেরার পথে কে জানে কেন ভিক্টোরিয়ার ভ্রুর মাঝখানের অংশটা বারবার ধরফর করছিল। বাড়ি পৌঁছানোর পর ইথানের কোনো চিহ্নই দেখা গেল না। আয়া তাদের স্বাগত জানাতে বেরিয়ে এল। তার কোট নেওয়ার সময় ভিক্টোরিয়া যতটা সম্ভব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, ইথান কি এখনও ফেরেনি? আয়া মাথা নাড়ল। মাস্টার, ইথান মোটেও বাড়ি ফেরেননি। ভিক্টোরিয়া ভ্রু কুচকাল। 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। আগামীকাল ছোট নববর্ষ। সে কিভাবে এখনও ফেরেনি? আয়া অনেক বছর ধরে এই পরিবারে কাজ করছিল। ইথানের জন্য মনে মনে কষ্ট অনুভব করাই তার কণ্ঠস্বর কিছুটা শীতল হয়ে এল। আমি জানি না। ভিক্টোরিয়া আরও কিছু জিজ্ঞাসা করার আগেই লিও বিরক্তির সাথে চোখ উল্টে তার হাত জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, সে তো শেষ পর্যন্ত ফিরে আসবেই, তাই না? বড় আপু, এখন ওসব বাদ দাও। আগে আমি যে নতুন গল্পের বইটা কিনেছি তা দেখো। আজ রাতে তুমি আমাকে ওটা পড়ে শোনাবে। ভিক্টোরিয়ার হঠাৎ করেই ভীষণ অধৈর্য লাগতে শুরু করল,
যখন তার মনে পড়ল লিও নরওয়েতে থাকার সময় কিভাবে অবজ্ঞার সাথে ইথানকে শুধু নাম ধরে ডাকত, আর এখন ইথানের কয়েকদিনের অনুপস্থিতি নিয়েও তার মধ্যে স্পষ্টত একই রকম উদাসীনতা ছিল। সে যে তাকে বারবার বড় দিদি বলে ডাকত, তার মধ্যে কতটুকু আন্তরিকতা ছিল। ধাত্রী রান্নাঘরের দিকে ফিরে বিড়বিড় করে বলল, মিস তো এমনিতেই মাস্টার ইথানকে পরোয়া করেন না, তাহলে আর জিজ্ঞেস করে কি লাভ? এই একটি বাক্য যেন অদৃশ্য এক কাঁটার মতো মনে হল। হঠাৎ ভিক্টোরিয়ার বুকের ভেতর বিঁধে গেল। লিও অসন্তোষের সাথে বিড়বিড় করল, উদ্ধৃতি চিহ্ন, ওর মতো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কি আর হারিয়ে যাবে? হঠাৎ করেই তার ভেতর তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠল। ভিক্টোরিয়া ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নিল এবং গম্ভীর মুখে সোজা ওপরের দিকে চলে গেল। তার পেছনে লিও কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, উদ্ধৃতি চিহ্ন, বড় দিদি, আমি কি ভুল কিছু বলেছি? তুমি কি আর আমাকে গল্পের বই পড়ে শোনাবে না? ভিক্টোরিয়া ফিরে তাকালো না, শুধু ঠান্ডা গলায় বলল, ষষ্ঠ শ্রেণীতে উঠেও কি এখনও তুমি পড়তে পারো না? লিওর কান্নার আর্তনাদ শোনা গেল। আগে হলে লিও কাঁদতে শুরু করলেই ভিক্টোরিয়া নিশ্চিতভাবে ফিরে এসে তাকে সান্ত্বনা দিত এবং তার প্রতিটি আবদার পূরণ করত। সে সবসময় ভাবত, লিওর সাথে ভালো ব্যবহার না করলে সে তার বাবা মায়ের প্রতি অবিচার করবে, আর তার বাবা মা যে ছাত্রটিকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তাকেও ছোট করা হবে। অথচ 4 বছর ধরে, পুরো 4টি বছর সে লিওর সব আবদার মেনে তাকে মাথায় তুলে রেখেছিল, তাকে সবটুকু ভালোবাসা দিয়েছিল, এই ভেবে যে সে সেই ছাত্রটির প্রতি কর্তব্য পালন করছে যে তার বাবা মায়ের সাথে অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল। কিন্তু ইথানের সাথে সে কেমন আচরণ করেছিল? তার নিজের ছোট ভাইয়ের প্রতি তার কি দায়বদ্ধতা ছিল? ভিক্টোরিয়া ওপরে উঠে ইথানের শোবার ঘরের সামনে গিয়ে থামল এবং দরজাটা ঠেলে খুলল। ভেতরটা সম্পূর্ণ ফাঁকা ছিল। ভেতরে ঢুকে চারপাশটা দেখে সে বুঝতে পারল যে সে আশ্চর্যজনকভাবে নিজের অনেক জিনিসই সাথে নিয়ে গেছে। হঠাৎ তার ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধল, যা অদৃশ্য লতার মতো ধীরে ধীরে তার গলায় জড়িয়ে ধরল, যার ফলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে সোফায় বসে ফোনটা খুলল এবং বারবার স্ক্রিন সোয়াইপ করতে লাগল। ইথানের কোনো মিস কল বা টেক্সট মেসেজ একেবারেই ছিল না। তার সোশ্যাল মিডিয়া মোমেন্টসেও কোনো আপডেট ছিল না, কিছুই না। সে কেন এখনও বাড়ি ফেরেনি? বারবার সে তার কন্ট্যাক্ট লিস্ট স্ক্রোল করতে লাগল। শেষ পর্যন্ত সে নিজেকে আর ধরে রাখতে পারল না এবং ইথানের মেন্টর প্রফেসর দেংকে ফোন করল। ফোনটি দ্রুত ধরা হলো এবং ওপাশ থেকে মাঝবয়সী প্রফেসরের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। ভিক্টোরিয়া অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলল, শেষমেশ অস্বস্তির সাথে জিজ্ঞেস করল, গত কয়েকদিনে ইথান কি আপনাকে কোনো ঝামেলায় ফেলেছে? ফোনের ওপাশ থেকে প্রফেসর ডেংয়ের কণ্ঠে এক অদ্ভুত বিভ্রান্তি শোনা গেল। ইথান? সে আমাকে কিভাবে ঝামেলায় ফেলবে? কেন জানি না। ভিক্টোরিয়ার কপালে হঠাৎ তীব্র যন্ত্রণা শুরু হল। সে কি আপনার সাথে কাজের জন্য শহরের বাইরে যায়নি? সে এখনও ফিরে আসেনি, তাই না? লাইনে অনেকক্ষণ নীরবতা ছিল, তারপর তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল, যা ছিল গভীর বিষাদে ভরা। অ্যাসোসিয়েট প্রফেসর হোয়াইট, আপনি কি ধরনের মজা করছেন? আমি ইথানকে সেখানে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু সে আমার সাথে ফিরে আসবে কিভাবে? ভিক্টোরিয়ার হাত থেকে ফোনটি ফসকে মেঝেতে পড়ে গেল। স্ক্রিনে কলের সময় তখনও গণনা হচ্ছিল। বেডরুমটি এমন এক নিস্তব্ধতায় ডুবে গেল যে পিন পড়ার শব্দও শোনা যেত। তার মনে হল সে হয়তো ভুল কিছু শুনে ফেলেছে। উদ্ধৃতি চিহ্ন, ইথান কিভাবে ফিরে আসবে, এর মানে কি? তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, হৃৎপিণ্ডের ধরফরানি যেন কানের কাছে তীব্রভাবে বাজছে। তার মনে হল মনের ভেতরের কোনো এক তার যেন টানটান হয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। ভিক্টোরিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। অনেকক্ষণ পর সে ফোনটি তুলে নিল। উদ্ধৃতি চিহ্ন, আমার মনে হয় আমি আপনার কথা ঠিকঠাক বুঝতে পারিনি। ফোনের ওপাশের কণ্ঠস্বর যেন ক্রমশ দূরে সরে যেতে লাগল, আর তার মনের সেই তারটি হঠাৎ ছিঁড়ে গেল। অন্যরা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর হোয়াইট, আপনি কিভাবে বুঝবেন না? আপনি শেষ মুহূর্তে সরে না দাঁড়ালে ইথান তো এই সুযোগ পেত না। আমি ইথানের কাছ থেকে শুনেছি যে লিও নামের সেই ছেলেটির জন্যই আপনি নাম প্রত্যাহার করেছিলেন, তাই না? শীতের দিনেও ভিক্টোরিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করল। এমনটা যেন আগে কখনো হয়নি। এতটা আতঙ্ক সে আগে কখনো অনুভব করেনি, যেন কোনো জ্বলন্ত কয়লা ধরে আছে। সে অস্থির হয়ে ফোনটি কাটার চেষ্টা করল, কিন্তু তার হাতে যেন কোনো শক্তিই ছিল না। শোনা কথাগুলো অভিশাপের মতো তার মাথায় বারবার ঘুরপাক খেতে লাগল। অন্যরা বোঝে না, কিন্তু আপনি কেন বুঝবেন না? আপনি শেষ মুহূর্তে সরে গিয়েছিলেন বলেই কি লিও সেই সুযোগটি পায়নি? না, তা নয়, সেটা সত্যি নয়। অংশগ্রহণকারীদের তালিকায় তো আসলে তার নামই ছিল। তার শেষ মুহূর্তের সিদ্ধান্তটি ছিল কারণ সে ইথানকে ছেড়ে যেতে পারছিল না। তাদের বাবা মা দুজনেই মারা গেছেন। সে ভয় পাচ্ছিল যে সে চলে গেলে র্যাচেল হয়তো তার ইথানকে ঠিকমতো দেখাশোনা করতে পারবে না। ইথান যেমনটি বলেছিল, এই পৃথিবীতে সবসময়ই কাউকে না কাউকে তাদের বাবা মায়ের মতোই ত্যাগ ও অবদান রাখতে হয়। তাই সে একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল। অথচ
চলে যাওয়ার দিন যখন ঘনিয়ে এল, শেষ পর্যন্ত সে ব্যক্তিগত আবেগগুলো কাটাতে পারল না বা নিজেকে দূরে সরিয়ে নিতে পারল না। এটা লিওর কারণে ছিল না। কিভাবে এটা লিওর কারণে হতে পারে? ইথান কি সত্যিই ভেবেছিল যে সে এটা লিওর জন্যই করেছে? তাহলে এই কারণেই কি সে তার বদলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? এটা কেমন করে সম্ভব? সে এমনটা কিভাবে করতে পারে? তার কপাল বেয়ে ঠান্ডা ঘামের বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ছিল, শরীরটা মনে হচ্ছিল আগুনের তাপে জ্বলছে, অথচ একই সাথে বরফ শীতল অতলে ডুবে যাচ্ছে। ভিক্টোরিয়া হাঁপাতে হাঁপাতে বাতাসের জন্য ছটফট করছিল, তবুও মনে হচ্ছিল সে দ্রুত দমবন্ধ হয়ে আসছে। অসম্ভব, অসম্ভব! অপর প্রান্ত থেকে প্রফেসর ডিং এর কণ্ঠস্বর বিভ্রান্ত শোনাল। অ্যাসোসিয়েট প্রফেসর হোয়াইট, আপনি সত্যিই কিছুই জানেন না, তাই না? রিসার্চ ইনস্টিটিউটে ঢোকার আগে ইথান এমনকি আপনাকে শেষবারের মতো কলও করেছিল। তীব্র আতঙ্ক, হতাশা আর বিভ্রান্তির মাঝে ভিক্টোরিয়া তার সামান্য জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করল। সে সহজাতভাবেই প্রতিবাদ করে উঠল, না, সে আমার সাথে যোগাযোগ করেনি। তাই না? সবকিছুর পরেও আমরা 20 বছরের বেশি সময় ধরে ভাইবোন, যদিও এখন আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তার মনে যাই ক্ষোভ থাকুক না কেন, 10 বছরের গোপনীয় গবেষণা প্রকল্পে যোগ দেওয়ার আগে তার অবশ্যই আপনার সাথে বিদায় নেওয়া উচিত ছিল। তাই সে নিশ্চিতভাবেই এতে অংশগ্রহণ করেনি। অপর প্রান্ত থেকে প্রফেসর ডিং নিশ্চিতভাবে বললেন, সেটা অসম্ভব। সে সময় প্রাইভেট ডাইনিং রুমে আমি উঠে দাঁড়ানোর সময় নিজের চোখে তাকে আপনার নম্বরে ডায়াল করতে দেখেছি। সেটা গত শনিবার দুপুরের ঠিক আগের সময় ছিল। ভিক্টোরিয়া সহজাতভাবেই আবারও অস্বীকার করতে যাচ্ছিল, ঠিক তখনই বিদ্যুতের ঝলকের মতো তার কিছু একটা মনে পড়ে গেল। গত শনিবার দুপুরের সময়, সেই সময় নরওয়েতে ছিল ভোর 5টা। সেদিন ভোর 5টায় সে সবেমাত্র লিওকে নর্দার্ন লাইটস দেখাতে নিয়ে গিয়েছিল। লিও প্রচুর ছবি তোলার জন্য জেদ করছিল এবং উত্তেজনায় প্রায় ভোর পর্যন্ত খেলাধুলা করে হোটেলে ফিরেছিল। ফিরে আসার পথে লিও তার ফোনটি হাতে নিয়েছিল, বলেছিল সে তোলা ছবিগুলো দেখতে চায়। সে ছবি দেখতে দেখতে হাঁটছিল, আর চোখের পলকে সে তার থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। ভিক্টোরিয়া থমকে দাঁড়াল, পেছনে ফিরল এবং দেখল লিও ফোনটি তার কানের কাছে ধরে রেখেছে, হয়তো কোনো ভিডিওর অডিও শুনছে। সে অধৈর্য হয়ে তাকে ডেকে বলেছিল, ফোনটা রাখো এবং এখানে এসো। এক ভয়াবহ অশুভ ইঙ্গিত জোয়ারের মতো তার দিকে ধেয়ে এল, মুহূর্তের মধ্যে তার মুখ ও নাক ডুবিয়ে ফেলল। তাহলে সেই সময় লিও কি সত্যিই ছবি ও রেকর্ড করা ভিডিও দেখছিল? অন্য প্রান্তে ফোনটি কখন যেন কেটে গিয়েছিল। বন্ধ শোবার ঘরের দরজাটি হঠাৎ জোরে ধাক্কা দিয়ে খোলা হল। ভিক্টোরিয়া প্রথমবার হঠাৎ মাথা তুলে তাকাল, অসীম আশা নিয়ে যে ইথান ফিরে এসেছে। অতীতের অসংখ্যবারের মতো সে স্কুল থেকে গভীর রাতে ফিরে আসত। সে যদি তাকে উপেক্ষা করত, তাতে কিছুই আসত যেত না। সে যদি মুখ গম্ভীর করে রাখত, তাতেও কোনো সমস্যা ছিল না। এবং সে যদি ঝামেলা সৃষ্টি করত, তবে সেটাও বড় কথা ছিল না। সে তাকে ক্ষমা করতে পারত লিওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টার জন্য, এবং সে তাকে ক্ষমা করতে পারত লিওকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেওয়ার জন্য। সে হঠাৎ অনুভব করল যে সে যে কোনো কিছু করতে পারে। যতক্ষণ সে ফিরে আসতে পারে, সে ফিরে এলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তবুও শোবার ঘরের দরজা খোলার পর হাড়কাঁপানো শীতে মোড়ানো যে ব্যক্তিটি ভেতরে ঢুকল, সে ছিল র্যাচেল, যার চোখগুলো ছিল রক্তবর্ণ। তার মাথায় ও শরীরে রক্ত মাখা ছিল। শহরে নামার পর সে কোথা থেকে ছুটে এসেছিল তা জানা ছিল না। সে একটি ট্যাক্সি নিয়ে সরাসরি চলে গিয়েছিল, ভিক্টোরিয়া ও লিওর সাথে বাড়িতে ফেরেনি। ভিক্টোরিয়াও জানত না সে কোথায় গিয়েছিল। সাধারণত শান্ত, স্থির এই নারীটির মুখ এখন অন্ধকার ও ভারী। কোনো অভিবাদন না জানিয়েই সে সরাসরি ওয়াক ইন ক্লোজেট এবং তারপর বাথরুমে ঢুকল। আবার বেরিয়ে এসে সে অন্য শোবার ঘরগুলোতে এবং পড়ার ঘরে ঢুকল। ভিক্টোরিয়া জানত সে কি খুঁজছে। ভিক্টোরিয়া বিছানায় বসে রইল, উঠে দাঁড়ানোর শক্তিও তার ছিল না। র্যাচেল দ্রুত ওপরতলা ও নিচতলা খোঁজা শেষ করে ফিরে এল। সে ভিক্টোরিয়ার সামনে এসে দাঁড়াল। ভিক্টোরিয়া তার ভূতের মতো ফ্যাকাশে মুখ দেখল এবং যখন সে কথা বলল, তখন র্যাচেলের মুখ ও কণ্ঠস্বর উভয়ই কাঁপছিল। ইথান চলে গেছে। ভিক্টোরিয়া মুখ খুলল। অনেকক্ষণ পর সে কেবল একটি শব্দ করতে পারল। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো করে সে লিওয়ের বলা কথাগুলো পুনরাবৃত্তি করল। সে শেষ পর্যন্ত সবসময় ফিরে আসবে। তার মতো বড় মানুষ হারিয়ে যাবে না। র্যাচেলের চোখ লাল হয়ে গেল, তার দৃষ্টিতে এক পর্দা কুয়াশা জমে উঠল। সে হাত বাড়িয়ে তার হাতগুলো অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল এবং হিংস্রভাবে ভিক্টোরিয়ার কলার খামচে ধরল। সে মুমির সাথে চলে গেছে। আমি স্কুলের সিসিটিভি ফুটেজ দেখেছি। সে তার সুটকেস টেনে মুমির সাথে চলে গেছে। র্যাচেলের কণ্ঠস্বর আরও তীব্রভাবে কাঁপছিল। ভিক্টোরিয়ার কলার এত জোরে চেপে ধরেছিল যে তাতে প্রায় তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি কি এটা পরিষ্কার শুনেছ? সে মুমির সাথে চলে গেছে। মুমি কি করতে চলেছে তা কি তুমি জানো না? সে কি জানত না তার শ্বাস প্রশ্বাস ভারী ও রুদ্ধ হয়ে আসছিল? অথচ ভিক্টোরিয়া নড়াচড়া করতেই ভুলে গিয়েছিল। প্রচণ্ড আতঙ্ক ও হতাশার পর কেবল এক অসীম শূন্যতা অবশিষ্ট ছিল।
সে কিভাবে জানবে না যে মুমি কি করতে চলেছে? 10 বছর মেয়াদী গোপন চিকিৎসা গবেষণা প্রকল্পের অংশগ্রহণকারীদের তালিকা। সহযোগী অধ্যাপক ও বিভাগের পরামর্শদাতা হিসেবে ভিক্টোরিয়া ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সহকর্মী ও শিক্ষকদের সাথে এটি পর্যালোচনা ও নিশ্চিত করেছিল। মুমির নাম সেই তালিকায় ছিল এবং কয়েকদিন আগেই গত শনিবার থেকে গবেষণাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছিল। মুমি কোথায় গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভিক্টোরিয়া টলমল পায়ে দাঁড়িয়ে এক দিশেহারা আত্মার মতো দরজার বাইরে বেরিয়ে গেল। আমি তাকে খুঁজতে যাব। তাকে গিয়ে বলো বাড়িতে ফিরতে। আগামীকাল ছোট নববর্ষ। সে প্রতি বছর নববর্ষের সময় বাড়িতেই থাকে। র্যাচেলের মুখটা কুঁকড়ে গেল। তার কণ্ঠস্বর হতাশায় পূর্ণ ছিল। কেন তোমাকে লিওর কথা শুনতে হয়েছিল? কেন আমাদের নরওয়েতে যেতে হলো? আমরা তো মোহেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইথান স্পষ্টতই মোহেতে যেতে রাজি ছিল। আমরা যদি সেখানে যেতাম হয়তো সে যাওয়ার কথা ভাবত না। ভিক্টোরিয়া একটি শব্দও উচ্চারণ করল না। সে শোবার ঘরের দরজার দিকে এগিয়ে গেল। পিছন থেকে র্যাচেলের যন্ত্রণাদায়ক আর্তনাদ ভেসে এল, নাটক করা বন্ধ করো। ভিক্টোরিয়া, কতদিন হলো তুমি আসলে ইথানের যত্ন নাও না? ভিক্টোরিয়া তার পথ চলা থামালো। সে অনুভব করল তার নড়াচড়া অত্যন্ত ধীর হয়ে গেছে এবং দীর্ঘক্ষণ পর সে ফিরে তাকিয়ে র্যাচেলের দিকে নির্বাক দৃষ্টিতে তাকালো। তাহলে তুমি কি তার যত্ন নিতে? র্যাচেলের মুখ জুড়ে রাগ, ঘৃণা আর শোকের ছায়া নেমে এল। মুহূর্তের মধ্যে যেন সবকিছু জমে গেল। সে ধীরে ধীরে বসে পড়ল, নিজের মুখ ঢেকে নিল, তার কাঁধ কাঁপছিল। আমরা সবাই একই রকম, কেউই নির্দোষ নয়, আর কেউই দায় এড়াতে পারবে না। শহরটিতে কয়েকদিন ধরে একটানা তুষারপাত হচ্ছিল। গভীর রাতে রাস্তাগুলো তুষারের পুরু আস্তরণে ঢাকা ছিল। ভিক্টোরিয়া একটা ওভারকোট পরার কথাও মনে রাখেনি। অধ্যাপক ডেংকে আবারও খোঁজার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে অধ্যাপক ডেংয়ের কণ্ঠস্বর অসহায় শোনাচ্ছিল। সত্যিই এমন নয় যে আমি তোমার থেকে কিছু লুকিয়েছি। এই গোপন গবেষণা প্রকল্পের জন্য জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কেউ গবেষণার নির্দিষ্ট স্থানটি জানবে না। এমনকি আমিও ইথান ও অন্যদের দক্ষিণের শহরে পৌঁছে দিয়েছিলাম এবং গবেষণা প্রতিষ্ঠানে যাওয়ার আগে তাদের সাথে শেষবারের মতো খেয়েছিলাম। তাদের অনুসরণ করার মতো ক্ষমতা আমার আর ছিল না। গবেষণা প্রতিষ্ঠানটির সুনির্দিষ্ট অবস্থান দক্ষিণ শহরের দিকে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভিক্টোরিয়া এক ঘোরের মধ্যে কর্কশ গলায় বলল, সবসময়ই কোনো না কোনো উপায় থাকে। আমি কোনো একটা উপায় বের করবই। উপায় বের করতেই হবে। আমি নিশ্চয়ই কোনোভাবে ওকে খুঁজে বের করতে পারব। অধ্যাপক ডেং মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। আমার অসংযত ভাষার জন্য ক্ষমা করবেন, কিন্তু সেই সময় আপনার বাবা মায়ের দুর্ঘটনার মূল কারণ ছিল গবেষণার তথ্য ফাঁস হয়ে যাওয়া। গোপনীয়তার অভাবে অপরাধীরা আক্রমণের সুযোগ পেয়ে গিয়েছিল। এই গবেষণা শেষ হওয়ার আগে কোনো বাইরের মানুষ তাদের খুঁজে পাবে না। ভিক্টোরিয়াকে দেখে মনে হচ্ছিল সে যেন তার আত্মা হারিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বরে ছিল একগুঁয়ে অনড়তা। আমি নিশ্চিতভাবে কোনো উপায় বের করব। অধ্যাপক ডেং তাকে মনে করিয়ে না দিয়ে পারলেন না। আপনি যদি ইথানকে খোঁজার জন্য খুব বেশি হইচই করেন তবে তা ওর জন্য বিপদ ডেকে আনতে পারে। সহযোগী অধ্যাপক হোয়াইট, আপনার বাবা মায়ের কথা ভুলে যাবেন না। যদি আপনি ইথানকে সত্যিই ভালোবাসেন তবে ওর সিদ্ধান্তকে সম্মান করুন। ভিক্টোরিয়ার চোখের মণি তীব্রভাবে কেঁপে উঠল। গভীর রাতের ভারী তুষারপাত বিশাল শহরটিকে রূপালী মোড়কে ঢেকে দিয়েছে। আর তার সাথে যেন সে নিজেও পুরোপুরি জমে গেল। সে জায়গাটিতে জমে দাঁড়িয়ে রইল, এমনকি হাতের আঙুল নাড়ানোর শক্তিও তার অবশিষ্ট ছিল না। ইথান হারিয়ে গেছে। সে এমনকি তাকে খুঁজে দেখার চেষ্টাও করতে পারছিল না। অধ্যাপক ডেং সামনের উঠোনের দিকে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বরফ আর তুষারের পৃথিবীতে অবশেষে কেবল ভিক্টোরিয়াই একা রয়ে গেল। না, সেখানে আরও একজন ছিল। সে ফিরে তাকালো এবং দেখল তার পেছনে গাছের নিচে র্যাচেল দাঁড়িয়ে আছে। তাদের চোখাচোখি হলো আর রাস্তার ঠান্ডা বাতির নিচে একে অপরের চোখের গভীরে তারা দেখতে পেল সেই একই পুরোপুরি ভেঙে পড়া আশা। ভিক্টোরিয়ার হঠাৎ মনে পড়ে গেল অনেক অনেক বছর আগের কথা, যখন এই শহরে এমনই ভারী তুষারপাত হয়েছিল। তাদের বাবা মা হঠাৎ মারা গিয়েছিলেন এবং 12 বছর বয়সী ইথান সেই তুষারের মধ্যে কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসছিল। সে সময় সে তাকে জড়িয়ে ধরে বলেছিল, যতদিন দিদি আছে ইথানের সবসময় একটা ঘর থাকবে। মনে হলো সে তার কথা রাখতে পারেনি। ভিক্টোরিয়া আর বাড়ি যাওয়ার সাহস পাচ্ছিল না। সে নিজেও জানত না তার কোথায় যাওয়া উচিত। সে গাড়ি চালিয়ে উদ্দেশ্যহীনভাবে শহরের রাস্তায় ঘুরছিল, যতক্ষণ না কোনো কারণে সে শহরের উপকণ্ঠে থাকা এতিমখানার সামনে গিয়ে পৌঁছালো। হঠাৎ তার মনে পড়ে গেল যে ইথানের সাথে তার দূরত্ব আর ঝগড়া শুরু হওয়া ঠিক সেই সময় থেকেই যখন সে লিউকে এতিমখানা থেকে বাড়িতে এনেছিল। সময় যদি সেই মুহূর্তে ফিরে যেতে পারত, যদি তারা লিউকে কখনো বাড়িতে না আনত, তবে আজকের দিনটা কেমন হতো? তার মন এলোমেলো চিন্তায় ভরা ছিল। হঠাৎ চাঁদের আলো আর রাস্তার বাতির সাহায্যে সে অনাথ আশ্রমের গেটের বাইরে দুটি অবয়ব দেখতে পেল, একটি লম্বা এবং অন্যটি খাটো। খাটো অবয়বটির ক্ষেত্রে এতটা আবছা আলোতেও ভিক্টোরিয়ার পক্ষে তাকে লিও হিসেবে চিনতে কষ্ট হয়নি। সে এক ঘোরের মধ্যে ছিল। সে যখন গাড়ি চালিয়ে এলো তখন সে হেডলাইটগুলো জ্বালায়নি, এতটাই যে ওই দুইজন তার আগমন মোটেও খেয়াল করেনি। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে,
ভিক্টোরিয়া গাড়ি থামালো এবং নিঃশব্দে হেঁটে এগিয়ে গেল। সে আসলে যথেষ্ট কাছে চলে এসেছিল। হয়তো তারা মাথা ঘোরালেই অন্ধকারে তাকে দেখতে পেত। অথচ তারা তাদের কথোপকথনে এতটাই মগ্ন ছিল যে ঝগড়া আর তর্কে লিপ্ত থাকায় অন্য কোথাও তাকানোর সময় তাদের ছিল না। এই প্রথম ভিক্টোরিয়া লিউকে, যে স্পষ্টতই মাত্র 11 বছর বয়সী, এমন অশুভ ও নিষ্ঠুর সুরে কথা বলতে শুনল। তুমি ভাবছ তুমি গিয়ে যদি বলো আমি আসল লিও নই, তারা সত্যিই তোমাকে বিশ্বাস করবে। আমি কেন তোমার কথা শুনব? আমার অসুস্থতা সেরে গেলে তারপর ফিরে এসো। তারা আমাকে 4 বছর ধরে বড় করেছে। তারা অনেক আগেই আমাকে তাদের আসল ছোট ভাই হিসেবে মেনে নিয়েছে। এমনকি ইথেনের কথা তারা এখন আর ভাবেও না। উদ্ধৃতি চিহ্ন। ইথেন, ওই ভাড়টা, গত সপ্তাহে ফোন করেছিল। আমি ফোন ধরলাম আর ওর গলার স্বরেই বুঝতে পারলাম সে আর কখনোই ফিরে আসছে না। ভবিষ্যতে আমিই তাদের একমাত্র ছোট ভাই, শুধু আমিই। রক্তের সম্পর্ক থাকলে কি হবে? গত কয়েক বছরে আমি ওর কত জিনিস ভেঙেছি তার হিসেব আছে। ওর 2 বোন কেবল আমাকেই সমর্থন করেছে। আমি ওর ধাক্কায় পড়ে যাওয়ার ভান করলাম, আর ওই বোকাটা আমাকে ধরতে গিয়ে নিজেই আঘাত পেল আর চড়ও খেল। সে এর যোগ্যই ছিল। সে মোহে যেতে চেয়েছিল। তাই আমি ইচ্ছে করেই নরওয়ে যাওয়ার জন্য জেদ করলাম। আর তারা কি আমাকে নরওয়ে নিয়ে যায়নি? ভবিষ্যতে সবকিছুর মালিক আমি। সবকিছু শুধু আমার। হয়তো সে মনে করছিল যে এই বিষয়গুলো সত্যিই গর্ব করার মতো। লিও যখন কথা বলছিল, তার চোখের গভীরে ছিল জয়ের আত্মতৃপ্তি আর উল্লাস। তার মুখটা ছিল কুৎসিত ও ভয়ঙ্কর এক ভঙ্গিতে বিকৃত, যা তার বয়সের সাথে একেবারেই মানায় না। তাদের ঝগড়া অবিরাম চলতেই থাকল। ভিক্টোরিয়া এগিয়ে যেতে চাইল, তাদের ছিঁড়ে টুকরো টুকরো করতে চাইল, হাজার টুকরো করতে চাইল, কিন্তু সে নড়তে পারছিল না। এমনকি সে যদি তার সামনের মানুষটিকে মেরেও ফেলে, তবুও কি তার ইথেন ফিরে আসবে? ফলাফল কি আর বদলানো সম্ভব? এটা হতে পারে না। এটা সম্ভব ছিল না। অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। অগণিত দৃশ্য স্লাইডশোর মতো তার মনের মধ্যে পাগলের মতো ঘুরপাক খাচ্ছিল। প্রথমবার যখন ইথান চিৎকার করে লিউকে বেরিয়ে যেতে বলেছিল, মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছিল যে সে একজন প্রতারক। প্রথমবার যখন ইথানের ছবির ফ্রেম ভেঙে ফেলা হয়েছিল। প্রথমবার যখন সে ভেঙে পড়েছিল এবং ব্যথায় আর্তনাদ করেছিল। প্রথমবার যখন ইথান মুখ ঢেকেছিল, নীরবে চোখের জল গিলে নেওয়ার পথ বেছে নিয়েছিল। যখন সে নিজেকে সবচেয়ে বেশি অপমানিত এবং অসহায় বোধ করেছিল। প্রথমবার যখন ইথান সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। প্রথমবার যখন সে তার গালে চড় মেরেছিল। প্রতিটি ছোট বিষয়ই তৈরি করেছিল তার চলে যাওয়ার পথ। এখনকার মতো এত তীব্রভাবে ভিক্টোরিয়া কখনো বুঝতে পারেনি যে সে ইথানকে হারিয়ে ফেলেছে। সে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। ভিক্টোরিয়া জানত না সে কিভাবে বাড়ি ফিরেছে। দরজা দিয়ে ভেতরে ঢুকেই সে দেখল র্যাচেল সোফায় এলিয়ে পড়ে আছে। র্যাচেলের বিপরীতে বসে থাকা আয়াটির মুখ ছিল ঠান্ডা ও উদাসীন। এমন নয় যে আমি কেবল এখন সত্যি কথা বলছি। এর মধ্যে কোন বিষয়টি মাস্টার ইথান আগে বলেননি? র্যাচেল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কিছুই ছিল না, কেবল এক শূন্য দৃষ্টি। সে নিশ্চয়ই ঠিক সেই কথাগুলোই শুনেছে যা ভিক্টোরিয়া শুনেছে। আয়ার কণ্ঠস্বর গভীর দুঃখে ভরা ছিল। আমি অনেক বছর ধরে তাকে দেখাশোনা করেছি এবং আমি বিশ্বাস করতাম যে, যদিও সে মাঝে মধ্যে জেদি ছিল বা রাগ করত, সে ভালো করেই জানত কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, এবং সে এমন কোনো বিষয় মিথ্যা বলবে না যেখানে মিথ্যা বলা উচিত নয়। একসময় তারা স্পষ্টভাবে এই একই কথা বিশ্বাস করত। তাহলে লিও আসার পর তারা কেন ইথানকে বিশ্বাস করা বন্ধ করে দিল? র্যাচেল উঠে দাঁড়ালো এবং টলমল পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ভিক্টোরিয়া তার পিছু পিছু উপরে গেল এবং দেখল সে শোবার ঘরে ঢুকে সুটকেস খুলে একটি উজ্জ্বল লাল স্কার্ফ বের করল। র্যাচেলের ঠোঁট নড়ছিল যেন সে নিজের সাথেই কথা বলছে। আমি তাকে কথা দিয়েছিলাম, সে ফিরে এলে আমি তাকে এটা দেব। ভিক্টোরিয়া ভাঙা গলায় বলল। সে আর ফিরে আসবে না। র্যাচেলের পাতলা ঠোঁট কাঁপছিল। শেষ পর্যন্ত নিজেকে আর সামলাতে না পেরে প্রথমবারের মতো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং চোখের জল নীরবে স্কার্ফটিকে ভিজিয়ে দিল। তার কণ্ঠস্বর এতটাই কাঁপছিল যে আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, সে আর ফিরে আসবে না। আমি যখন গবেষণা প্রতিষ্ঠান ছেড়েছিলাম, তখন 12 বছর পার হয়ে গিয়েছিল। ঔষধ উন্নয়ন সম্পূর্ণ সফল হয়েছিল এবং হার্ট ফেইলিউরের লক্ষ্যযুক্ত ঔষধটি অনুমোদন পেয়েছিল, যা কম মূল্যে বাজারে আসতে শুরু করেছিল। আমি আমার সহকর্মী ও সিনিয়রদের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম। সেদিন অনেক হার্ট ফেলিউরের রোগী এবং তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে এসেছিলেন। আবেগে কাঁদতে কাঁদতে তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। সেদিনটি ছিল বাংলা পৌষ মাসের প্রথম দিন, যেদিন আমার বাবা মা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। মনে হচ্ছিল সময় যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে। তাদের সমাপ্তিটা নতুন করে লিখছি। বহু বছর আগের সেই রাতের কথা হঠাৎ মনে পড়ে গেল, যখন মা আমাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলেছিলেন, কাজটা যদি একটু দ্রুত এগোয়, তবে রোগীরা নববর্ষের আগেই ওষুধ কিনতে পারবে এবং ভালো একটা বছর কাটাতে পারবে। তখন অনেক কিছুই আমার অস্পষ্ট ছিল। মায়ের চোখের জ্বলন্ত আবেগ আর অশ্রু আমি তখন বুঝতে পারিনি। তিনি আলতো করে বলেছিলেন,
এই পৃথিবীতে এমন অনেক রোগী আছে যারা দারিদ্র আর ওষুধের চড়া দামের কারণে জীবন ছেড়ে দিতে বাধ্য হয়। ওষুধের দাম $1 কমলে হয়তো আরও একজন রোগী বেঁচে থাকার আশা খুঁজে পাবে। ইথান, এটাই মা বাবারও আশা। তাদের অপূর্ণ ইচ্ছা নিয়ে তারা অকাল ও আকস্মিক বিদায় নিয়েছিলেন। আজ আমি অবশেষে তাদের জন্য শেষ ধাপটি সম্পন্ন করেছি। তাহলে পরপারে তারা কি অবশেষে শান্তিতে ঘুমাতে পারবেন? আমি রোগীদের দেওয়া ফুল গ্রহণ করলাম এবং ভিড় করে আসা সাংবাদিকদের সাক্ষাৎকার দিলাম। কোলাহলপূর্ণ ভিড়ের মাঝে আমার দৃষ্টি হঠাৎ একটি পরিচিত জোড়া চোখের সাথে মিলে গেল। মানুষের ঢেউয়ের ওপারে আমি হঠাৎ ভিক্টোরিয়াকে দেখলাম, সাথে ছিল র্যাচেল। 12 বছর তাদের দেখিনি, হিসেব করে দেখলাম আমার মতোই তারাও বয়সের ছাপ পেতে শুরু করেছে। তাদের দুজনেরই বয়স এখন 40 পার হয়েছে। র্যাচেলের চোখের কোণে সূক্ষ্ম রেখা পড়েছে, মুখটা ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছে। অন্যদিকে 42 বছর বয়সেই ভিক্টোরিয়ার রগে চুল পাকতে শুরু করেছে। আমাদের চোখাচোখি হতেই মুহূর্তের জন্য মনে হলো যেন একটা জীবন পেরিয়ে গেছে। স্মৃতিতে ভেসে উঠল সেই বড় বোনটির কথা, যে আমার অভিভাবক মিটিংয়ে যাওয়ার জন্য ক্লাস ফাঁকি দিয়েছিল। সেই মেজ বোন, যে টুলের ওপর দাঁড়িয়ে আমার জন্য রান্না করত ও স্যুপ বানাতো, এবং ছোটবেলার সেই দুষ্টু ও চঞ্চল ইথান। এখন আমরা সবাই বয়সের ভারে নুয়ে পড়ছি। তাদের ঠোঁটের কোণ কেঁপে উঠল। তারা আমাকে দেখে হাসতে চাইল, কিন্তু মনে হলো যেন তারা এখনই কেঁদে ফেলবে। দূর থেকে তারা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার দিকে একটা পদক্ষেপও বাড়াল না। আমিও তাদের দিকে তাকিয়ে হাসলাম। আমার হৃদয়ে এখন কেবল পরম প্রশান্তি ছাড়া আর কিছুই নেই। 12 বছরের সময় সেই ক্ষোভ ও ঘৃণা মুছে ফেলতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে সবকিছু সত্যি সত্যি ভুলে যেতে শিখিয়েছে। প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর আমি আমার সহকর্মী এবং সিনিয়রদের সাথে বেরিয়ে এলাম। হঠাৎ করেই এক নারীর কর্কশ ও জরুরি কণ্ঠস্বর ভেসে এল। ইথান, শেষ কবে কেউ আমাকে ইথান বলে ডেকেছিল? আমার ঠিক মনে নেই। এটা দেখে আমার সাথে থাকা অন্যরা আগে চলে গেল। মাগুমি আলতো করে আমার কাঁধে চাপড় দিল। ইথান, আমি তোমার জন্য দরজার বাইরে অপেক্ষা করছি। আমি মাথা নাড়লাম এবং ঘুরে তাকালাম। দেখলাম ভিক্টোরিয়া ও র্যাচেল আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে আসছে। মাত্র 2 কদম দূরত্বে তারা যেন আর কাছে আসার সাহস পাচ্ছিল না। সেখানেই থেমে গেল। আমি তাদের দিকে তাকালাম। অনেকক্ষণ নীরবতা বজায় রইল। তারপর ভিক্টোরিয়া ভাঙা গলায় কথা বলে উঠল। এতগুলো বছর তুমি কি ভালো ছিলে? আমি মৃদু স্বরে বললাম, আমি বেশ ভালোই ছিলাম। র্যাচেল নিজেকে সামলানোর সর্বাত্মক চেষ্টা করছিল, তবুও তার চোখের গভীর থেকে লিউকে নিয়ে তার তীব্র যন্ত্রণার ছাপ ফুটে উঠছিল। আমরা এখন সবকিছু জানি। ইথান, বড় বোন হিসেবে আমি খুবই দুঃখিত। আমার হৃদয়ে আর কোনো ঢেউ উঠল না। পুরোপুরি শান্ত থেকে আমি বললাম, ঠিক আছে, সবই তো অতীত। ভিক্টোরিয়ার মুখটা কেঁপে উঠল এবং অনেকক্ষণ পর দ্বিধা নিয়ে সে জিজ্ঞাসা করল, আমরা কি এখনো একসাথে খাওয়া দাওয়া করতে পারি না? আমি মাথা নাড়লাম, সম্ভবত না। তাদের চোখের সেই আশার ঝিলিক মুহূর্তেই অন্ধকারে মিলিয়ে গেল। আমি আর দেরি না করে ঘুরে দাঁড়িয়ে চলে এলাম। আমার পেছনে ভিক্টোরিয়ার সেই করুণ কর্কশ কণ্ঠস্বর আবার ভেসে এল। আমি দুঃখিত। আমার পদক্ষেপ কিছুটা থমকে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি ভেন্যু থেকে বেরিয়ে এলাম। পেছনে না তাকিয়ে শহরে ফিরে গেলাম আমার মেন্টর প্রফেসর ডেং এর সাথে দেখা করতে। 12 বছর তাকে না দেখার ফলে তার পুরো মাথা এখন পাকা চুলে ভরা। আমি তার কথা শুনছিলাম। তিনি ভিক্টোরিয়া ও র্যাচেলের ভেঙে পড়া এবং অনুশোচনার কথা বলছিলেন। আমার অনুপস্থিত 12 বছরে র্যাচেল হতাশায় ডুবে গিয়েছিল এবং অ্যালকোহলের কারণে বহুবার ইমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছিল। ভিক্টোরিয়া তার শোকের দিনগুলোতে ইনস্টিটিউটে অসংখ্য চিকিৎসা পরীক্ষা ও গবেষণা প্রকল্পে অংশ নিয়েছিল। টানা রাত জাগা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তার স্বাস্থ্যেরও দ্রুত অবনতি ঘটেছিল। লিওর কথা বলতে গেলে তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। বিলাসবহুল জীবন ও ভালো খাওয়ার অভ্যাস হয়ে যাওয়ায় সে কোনোভাবেই এতিমখানায় ফিরতে রাজি হয়নি। পরবর্তীতে সে কিছু বখাটেদের সাথে মিশে মোটরসাইকেল রেসিংয়ে জড়িয়ে পড়ে এবং ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সে কোনোমতে প্রাণ বাঁচালেও একটি পা হারায় এবং মস্তিষ্কে মারাত্মক আঘাত পায়। এখন কেউ জানে না সে কোথায় হারিয়ে গেছে। মানসিকভাবে ভারসাম্যহীন ভবঘুরে হয়ে গেছে। আর সে বেঁচে আছে না মরে গেছে তাও কেউ জানে না। এসব শুনে আমার হৃদয়ে কেবল এক গভীর প্রশান্তি অবশিষ্ট ছিল। কথা শেষ করে অধ্যাপক দেং একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারা এত বছর ধরে তাদের ভুল বুঝতে পেরেছে এবং গভীরভাবে অনুতপ্ত হয়েছে। ইথান, তুমি কি কখনো তাদের ক্ষমা করার কথা ভেবেছ? আমি আমার শিক্ষকের কথার মাঝখানে আলতো করে বাধা দিলাম। আমি আর এসব নিয়ে ভাবি না। আমার কাছে
আমার বাকি জীবনের জন্য এসব অতীত হয়ে গেছে। আমি ওষুধ গবেষণা ও উন্নয়নে নিজেকে উৎসর্গ করে যাব। আর আমার দুই বড় বোনের কথা যদি বলি, আমি বলতে পারবো না যে আমি তাদের ঘৃণা করি। তবুও আমি আর ফিরে তাকাতে চাই না। আমি ৩৭ বছর বয়সে মাগুমির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। বেশি বয়স হওয়ার কারণে আমরা একটি নবজাতক কন্যাকে দত্তক নিয়েছিলাম। আমার মেয়ের বয়স যখন ৩ বছর হলো, আমি তার জন্মদিনের পার্টির আয়োজন করলাম। পার্টি শেষ হওয়ার পর শেষ কয়েকজন অতিথিকে বিদায় জানিয়ে ভেতরে ঢোকার সময় আমি দেখলাম ভিক্টোরিয়া ও র্যাচেল দূরে গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। এ বছর আমার বয়স ৪০ আর তাদের বয়স ৫০-এর কাছাকাছি। ভিক্টোরিয়া হুইলচেয়ারে বসেছিল, কিছুটা অবাক দেখাচ্ছিল তাকে। আমি না তাকিয়ে পারলাম না। তারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে আসার সাহস পায়নি। আমার দৃষ্টি পড়তেই তাদের চোখে এক চিলতে আসার আলো ফুটে উঠল। র্যাচেল তৎক্ষণাৎ হুইলচেয়ারটি ঠেলে আমার দিকে এগিয়ে এল। তখনই আমার চোখে পড়ল যে তাদের দুজনের হাতেই কিছু একটা আছে। র্যাচেল সতর্কতার সাথে একটি উপহারের বাক্স এগিয়ে দিল। এটি তোমার মেয়ের জন্য একটি উপহার। আমি আশা করি তার এটি পছন্দ হবে। তার কণ্ঠে ছিল স্পষ্ট বিনয় এবং অস্বস্তি। মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেও অবশেষে আমি হাত বাড়িয়ে সেটি নিলাম। ভিক্টোরিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সেও তৎক্ষণাৎ তার হাতের ফুলের তোড়াটি বাড়িয়ে দিল। অনেক দেরি হয়ে গেছে, আমি তোমাকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম। সে ঠিক কিসের কথা বলছে তা আমি বুঝতে পারলাম না। ১০ বছরের ওষুধ গবেষণা সফলভাবে শেষ করা, আমার বিয়ে, নাকি আমার মেয়ে, আমি জিজ্ঞেস করলাম না। শুধু ভদ্র কিন্তু দূরত্বের সাথে হাত বাড়িয়ে উপহারটি গ্রহণ করে বললাম, ধন্যবাদ। র্যাচেলের হাতেও একটি শপিং ব্যাগ ছিল এবং তার হাত কাঁপছিল। সে একটি উজ্জ্বল লাল রঙের স্কার্ফ বের করে আমার দিকে বাড়িয়ে দিল। শেষ পর্যন্ত সে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক দিন ধরে তোমার কাছে এটা ঋণী ছিলাম। কয়েকটা দিনে আমার মনে পড়ে গেল সেই অস্পষ্ট আলোয় ভরা শোবার ঘরে র্যাচেল গভীর রাত পর্যন্ত জানলার পাশে বসে আমার জন্য একটা স্কার্ফ বুনছিল। এর কারণ ছিল, সেই সময় আমি ক্লাসের এক সহপাঠীকে তার মায়ের বোনা স্কার্ফ নিয়ে গর্ব করতে দেখেছিলাম। মায়ের হাতে সময় ছিল না, আর ভিক্টোরিয়া স্বভাবতই অমনোযোগী, এমন হাতের কাজ তার পক্ষে তো আরও কঠিন ছিল। র্যাচেল গোপনে এক অনুরাগীর কাছে গিয়েছিল যে তাকে স্কার্ফ উপহার দিয়েছিল, তাকে বলেছিল কিভাবে স্কার্ফ বুনতে হয় তা শেখাতে। আমার কাছে এটি আসলে কখনোই কেবল একটি স্কার্ফ ছিল না, আর এখন এটি এমন কিছু নয় যা একটি মাত্র স্কার্ফ দিয়ে পূরণ করা যায়। তবুও আমি হাসলাম এবং তাও প্রত্যাখ্যান করলাম না। শেষ পর্যন্ত আমার হাত আর সব জিনিস ধরে রাখতে পারছিল না। তারা শেষমেশ ফিরে চলে গেল। আমি বাড়িতে ফিরে এলাম, সদর দরজার কাছে গিয়ে ঝুঁকে সব জিনিস দরজার বাইরে মাটিতে রেখে দিলাম। আমার বোনেরা আগে কখনোই আমাকে একসাথে এত জিনিস দেয়নি, কিন্তু এবার আমার আর ওসবের দরকার ছিল না। জিনিসগুলো রাখার সময় ভুলবশত পেছনে ফিরে তাকাতেই দেখলাম ভিক্টোরিয়া আর র্যাচেল, যারা বেশি দূরে যায়নি, থমকে দাঁড়িয়ে এদিকে ফিরে তাকাচ্ছে। তারা মাটিতে ফেলে দেওয়া জিনিসগুলো দেখল এবং একই বেদনায় আতঙ্কিত হয়ে চোখ সরিয়ে নিল। সেই রাতে আমি হাসপাতাল থেকে একটি ফোন পেলাম, জানানো হলো ভিক্টোরিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং শেষবারের মতো তাকে দেখতে যেতে চাই কিনা জিজ্ঞাসা করল। শেষ পর্যন্ত আমি কোনোমতে হাসপাতালে ছুটে গেলাম। এত বছর ধরে ভিক্টোরিয়া একইভাবে চিকিৎসা গবেষণায় নিজেকে উৎসর্গ করে এসেছিল, নিজের সর্বস্ব দিয়ে। একজন পরামর্শদাতা এবং গবেষক হিসেবে, যদিও তার বয়স তখনও ৫০ হয়নি, তার শরীর ততক্ষণে অজস্র অসুস্থতায় জর্জরিত হয়ে পড়েছিল। আমি হাসপাতালের ঘরে ঢুকে তার পাশে বসলাম। হঠাৎ মনে পড়ে গেল গতকাল আমার মেয়ের জন্মদিনের পার্টিতে হুইল চেয়ারে করে সে কিভাবে জোর করে আমাকে দেখতে এসেছিল। ওটাই নিশ্চয়ই ছিল তার শেষ বিদায়। র্যাচেল আমার উল্টো দিকে বসেছিল, তার নিজেরও বয়স প্রায় ৫০। সে শোকে মুখ ঢেকে অঝরে কাঁদছিল। আমি ভিক্টোরিয়ার দিকে তাকালাম, যার শরীর টিউবে মোড়ানো ছিল। মনিটরিং যন্ত্রগুলো মৃদু শব্দ করছিল, একটা অক্সিজেন মাস্ক তার মুখ ও নাক ঢেকে রেখেছিল। সে অনেক কষ্টে মুখ খুলল, যদিও আমি তার গলার স্বর শুনতে পাচ্ছিলাম না। কয়েক দশক ধরে ভাই বোন হওয়ার সুবাদে তার ঠোঁটের নড়াচড়া আমি সহজেই বুঝে ফেললাম। সে বারবার আমার নাম ধরে ডাকছিল, ব্যাকুল অথচ ক্ষীণ কণ্ঠে, ইথান, ইথান। আমি সেই তুষারঝড়ের কথা আবারও মনে করলাম। মনে পড়ল ২০ বছরের কমবয়সী সেই ভিক্টোরিয়াকে, যে আমাকে জড়িয়ে ধরে আগলে রেখেছিল। যতদিন বড় বোন আছে, ইথানের সবসময় একটি ঘর থাকবে। অতীতের কথা মনে করাটা ছিল যেন এক বিশাল স্বপ্ন। তার মুখটা ছাইয়ের মতো ধূসর হয়ে গিয়েছিল, আর তার শ্বাস প্রশ্বাস যখন ক্রমশ ভারী হয়ে আসছিল, সে তার হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করতে চেয়েছিল, তার শেষ শক্তিটুকু দিয়ে। শেষে আমি হাত বাড়িয়ে আলতো করে তার হাত ধরলাম, মৃদু স্বরে বললাম, শোনো, ওপারে পৌঁছে ভালো করে বিশ্রাম নিও। আমি দেখলাম হঠাৎ তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল, যেন তার কত কথা বলার ছিল। অথচ শেষ পর্যন্ত তা শুধু সেই দুটি শব্দের অগণিত পুনরাবৃত্তিতেই পরিণত হল, ইথান, ইথান। আমি দেখলাম সে তার চোখ বন্ধ করল। হার্ট রেট মনিটরের লাইনটা ধীরে ধীরে এক দীর্ঘ, অন্তহীন সরলরেখায় পরিণত হল। হাসপাতাল থেকে বের হওয়ার সময়
আবার ভারী তুষারপাত হচ্ছিল। মৌমি হাসপাতালের বাইরের কাজ মিটিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল। মনে হলো আমার হৃদয় যেন কিছু টের পেল। আমি ঘুরে তাকাতেই দেখলাম রেচেল আমার পেছনে। তার চুলে পাক ধরতে শুরু করেছে। তার চেহারায় জীবনের ক্লান্তির ছাপ স্পষ্ট। তুষারপাত ঝরে পড়ছিল, তার চুল আর কাঁধের ওপর এসে জমা হচ্ছিল। বাতাস আর তুষারপাতের মধ্যে আমি তাকে বললাম, এখন থেকে নিজের খেয়াল রেখো। তার চোখ, যা সবেমাত্র কাঁদতে থামিয়েছিল, আবার লাল হয়ে উঠল। মুখ খুলে অগণিত শব্দ শেষ পর্যন্ত একটি মাত্র বাক্যে ঘনীভূত হল, তুমিও রেখো। আমি গাড়ির দরজা খুলে ভেতরে বসলাম। গাড়িটি চলতে শুরু করলে পেছনের সেই একাকী, সামান্য কুঁজো হয়ে থাকা অবয়বটি ধীরে ধীরে দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। গাড়ির জানালায় তুষার পড়ছে, আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। এবং কয়েকদিন পর আমি আবারও সেই বাড়িটি দেখলাম এক তুষারময় নববর্ষের প্রাক্কালে। আমাদের 5 জনের পরিবার হটপটের চারপাশে জড়ো হয়ে রাতের খাবার খাচ্ছিলাম। মা গ্লাসগুলো ধরেছিলেন, বাবা ওয়াইন ঢালছিলেন। উষ্ণ আলোর নিচে 5টি ওয়াইনের গ্লাস একসঙ্গে টুং করে উঠল, আর তার সাথে পরিবারের আনন্দময় আশীর্বাদ। এখন আমরা আমাদের বছরের শেষের রাতের খাবার খেয়ে নিয়েছি। আগামী প্রতিটি বছর মিলন আর আনন্দে ভরে উঠুক। শেষ।